হ্যালো, দাঁড়া আমি সাউন্ড একটু চেক করি। হ্যালো, সাউন্ড কি ঠিক আছে? একটা মিনিট দাঁড়া, এটাও একটু ঠিক করে দিয়ে আসি। হ্যালো, সাউন্ড কি ঠিক আছে? একটু চেক করতো, সাউন্ড কি ঠিক আছে? বাচ্চারা, আমাদের সাউন্ড বা ভিডিও কি ঠিকঠাক আছে? এটা প্রথমে একটু আমাকে জানাও, তারপর আমি কথায় আসি। ভাইয়া ভালো আছেন? বেঁচে আছি রে, বেঁচে আছি। আচ্ছা, এখানে একটু বেজে বেজে আসতেছে কি সামহাও? দাঁড়া আমি একটু হটস্পট কানেক্ট করি, মোস্ট প্রবলি একটু হচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার ঠিক হয়ে, এই যে এবার ঠিক হয়ে যাওয়ার কথা, দেখো তো। এবার এবার মনে হয় ঠিক হয়ে গেছে। নাও হ্যাভ এ লুক, একটু নেট প্রবলেম ছিল, সরি। হ্যাঁ, এখন মনে হয় ঠিক হয়ে গেছে, দেখো তো। গিভ ইট এ চেক, এবার কি ঠিক হয়ে গেছে কিনা। এবার 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 ঠিক আছে না? এখন মনে হয় ঠিক হয়ে গেছে। ফু, গড। যাই হোক, আমি হলো তোদের থরটা একটু আগাই দিচ্ছিলাম, সো এখন থর মোটামুটি হয়ে গেছে, এখন জাস্ট হালকে ক্লাস নিব, আর কিছুই না। অ্যান্ড তোমাদের আর একটা ইয়াও থাকতে পারে যে ভাইয়া আপনি কেন কোনো রুটিন দিচ্ছেন না, কোনো রুটিন ওয়াইজ কেন ক্লাস নিচ্ছেন না। আমার পরীক্ষার মধ্যে তো আসলে রুটিন দেওয়াটা মনে করো একটু খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়, ঠিক আছে? কারণ কখন ঘুমাই, কখন ঘুম থেকে উঠি, কখন পড়তে বসি, কোনো ঠিক ঠিকানা নাই। সো আমি যখনই ফ্রি টাইম পাচ্ছি আমি জাস্ট ক্লাসে ঢুকে যাচ্ছি। ওকে, যেমন এই যে এখন একটু ফ্রি টাইম পাইলাম, আমি ভাবলাম যে একটা ক্লাস নিয়ে আসি। সো জাস্ট 2 তারিখ পর্যন্ত একটু এরকম হবে, আমার 2 তারিখ পর্যন্ত পরীক্ষা আছে। তারপর থেকে সব কিছু আবার নর্মাল হয়ে যাবে, এবং তোমাদের সিলেবাস শেষ করা নিয়ে একটা চিন্তা থাকলেও থাকতে পারে, বাট তোমরা টেনশন করো না। তোমাদের 10 থেকে 12 তারিখের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে, ম্যাক্সিমাম 12 তারিখ, এর বেশি না। 10 তারিখের মধ্যেই কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো, 4টা চ্যাপ্টার যে আছে। আজকে তো একটা শুরু করতেছি, ওকে। অ্যান্ড সর্বোচ্চ গেলে এটা 12 তারিখ পর্যন্ত যাইতে পারে, এর চেয়ে বেশি যাবেই না। তোমার ঈদের বন্ধের আগেই সব কিছু তোমাকে শেষ করে দিয়ে তারপর আমি বন্ধে যাব, তাছাড়া আমি বন্ধে যাচ্ছি না, প্যারা নেই। ওকে, দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ব্রো? এলাই বাইচে আছি কোনো রকমে। পরীক্ষার চাপে আমি নিজেই শেষ, আমাকে দেখলে কি বোঝা যাচ্ছে যে আমার উপর দিয়ে প্রেশার যাচ্ছে? আই ডোন্ট নো বোঝা যাচ্ছে কিনা। গাড, দেখ তো সবকিছু ক্লিয়ার কিনা। এখন মনে হয় সবকিছু ক্লিয়ার। সবকিছু ক্লিয়ার থাকলে আমরা একটু ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আজকে আমরা হলো নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, যেটা চ্যাপ্টার নাম্বার 9, এটার থিওরিটা শেষ করবো। এটা কেন আগে করাচ্ছি, এখন আসলে সবগুলো চ্যাপ্টারই ছোট, যেগুলো বাকি আছে শুধুমাত্র সেমিকন্ডাক্টরটা একটু বড়। বাট এখান থেকে সিকিউ অ্যান্সার করাটা অনেক ইজি। হ্যাঁ, এবং আপনারা সবাই অবশ্যই এখান থেকে সিকিউ অ্যান্সার করবেন। এর জন্য আগে এটা করাই দেই যেন সিকিউটা কনফার্ম হয়ে থাকে, এবং এখানকার সিকিউ আসলে অনেক সহজ। ওকে, আচ্ছা আজান দিচ্ছে, আমরা আজানের পরে শুরু করি মোস্ট প্রবাবলি। ওকে, আমরা 1 মিনিটের টিয়া করি। আর আপনারা যদি কেউ নামাজ পড়তে যান তাহলে অবশ্যই যান, নামাজ পড়ে আসেন, সমস্যা নেই, ক্লাস তো থেকেই যাবে। ক্লাস আপনি টেনেও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ফু, মিনওয়াইল আমায় খালি একটু জানাই দিও সব কিছু ক্লিয়ার কিনা। আপনার চুল দেখে মনে হচ্ছে আপনি চাপে আছেন। ট্রু ভাই, খুবই চাপে আছি। কালকে ঘুমাইছি কটায় জানিস? ঘুমাইছি সকাল 9টায়। ওকে, হলে গেছিলাম, হল থেকে আসছি হলো সকাল 6:30টার দিকে, মানে পড়াশোনা করার জন্য, গ্রুপ স্টাডির জন্য। পরে এসে ঘুমাইতে ঘুমাইতে পারছে সকাল 9টা। আজকে ঘুম থেকে উঠছি মনে হয় বিকাল 4টায়, 4টার সময় উঠে আবার পড়তে বসছি। পরে আবার সন্ধ্যার সময় একটু চা খাইতে নিচে নামছিলাম। পরে আসলাম, এসে তোমাদের স্লাইডটা বানাইলাম, বানাই এই যে ক্লাসে ঢুকে গেলাম। জীবন খুবই মানে উল্টাপাল্টা হয়ে গেছে বুঝছিস। এই পরীক্ষা, আমাদের পরীক্ষাটা শেষ হওয়ার কথা ছিল হলো, দেখ আমি বলি আমাদের জীবনটা আসলে কেমন, মানে বুয়েট 18 ব্যাচ হলো সবচেয়ে আনলাকি ব্যাচ। আমাদের বুয়েট কমপ্লিট করতে লাগতেছে 5 বছর 3 মাস। চিন্তা করে দেখো, 5 বছর 2 মাস। আমাদের 4 বছরের কোর্স আর কি, 4 বছরে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, সেটা 5 বছর 2 মাস, মানে 1 বছর 2 মাস এক্সট্রা লাগতেছে। এখন এই প্রেশারটা আমি ফেস করতেছি না, ঠিক আছে, কারণ আমার একটা টুকটাক হইলেও আর্নিং আছে, সো আমার খুব বেশি সমস্যা হয় না ঢাকায় থাকতে। ওকে, বাট আমার যারা বন্ধু বান্ধব আছে, যারা দেখা যায় যে পড়া ছাড়া আর কিছুই করে না, ঠিক আছে, অনেকেই তো আছে, তাদের আসলেই সমস্যা হয়ে যাচ্ছে। কারণ অনেকে টার্গেট নিয়ে রাখছিল, অনেক প্রফেসরের সাথে আগে থেকে মেল করে কথা বলে রাখছে, অনেকের এই বছরের অগাস্টে ইউএসএ চলে যাওয়ার কথা, বাট অনেকের অনেক সমস্যা হচ্ছে এই কারণে। সো
তোমরা হয়তো বা মনে করো যে পরীক্ষা পিছানো ভালো, পরীক্ষা পিছানো কখনোই ভালো না, নেভার, পরীক্ষা পিছানো ভালো না। কারণ দিন শেষে পড়া হয় পরীক্ষার ওই 6-7 দিন আগেই, এর চেয়ে বেশি আগে আমার নিজের তো হয় না, অ্যাটলিস্ট ভার্সিটিতে ওঠার পর হয় না, ওকে আগে হইতো, ভার্সিটিতে ওঠার পর দেখা যায় পরীক্ষার 6-7 দিন আগে পড়াশোনা হয়, তাছাড়া পড়াশোনা হয় না। সো ওই বন্ধ দিয়েও আসলে খুব লাভ হয় না। এছাড়া যদি একটা না পরীক্ষা হয়ে যায়, একটা পড়ার মধ্যে থাকি, ফ্লোতে এমনিই পড়া হয়ে যায়, পরীক্ষাও আলটিমেটলি দেখা যায় মোটামুটি ভালোই হয়। বাট এই গ্যাপ দিলে পড়াশোনা থেকে একবার মন উঠে গেলে আবার নতুন করে মন বসানো খুবই টাফ হয়ে যায়। সো আলটিমেটলি আমরা আসলে খুবই আনলাকি ব্যাচ, আমরা প্রায় 1 বছর 2 মাসের মতো পিছিয়ে গেছি। আমাদের যারা বন্ধু বান্ধব যারা রুয়েট কুয়েট চুয়েটে পড়ছে বা আইইউটিতে পড়ছে, সবাই বের হয়ে জব করতেছে। ওই দিন আমার কয়েকটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি, ওরা আমার স্কুল ফ্রেন্ড, তার মধ্যে 2 জন ছিল সাস্টের, 1 জন ছিল রুয়েটের, সবাই চাকরিতে ঢুকে গেছে। আই ওয়াজ লাইক ভাই কি লাইফ, মানে পড়াশোনা শেষ, চাকরি বাকরি করতেছে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার টিয়ার হয়ে গেছে, আর আমি এখনো ব্যাগ কান্দে নিয়ে আমি ভার্সিটি যাই। লাইফ ভাই বুয়েট লাইফ শেষ হইলে কি করবেন দেখা যাক, দেখতেই তো পাবা, আমি তো আর হারাই যাচ্ছি না, দেখতে পাবা। তো আপাতত চুপচাপই থাকি ভাই, জানি না কি করব। চলো শুরু করি এই চ্যাপ্টার, ঠিক আছে? খুবই সহজ চ্যাপ্টার, আমরা জাস্ট একটা বার করে রিভাইজ দিয়ে যাব, যা যা ছিল সবকিছুই লেখা আছে। আমি সবকিছু একবার করে বলে যাচ্ছি, যেগুলো মেইন পয়েন্ট যেখান থেকে কোয়েশ্চেন আসবে সেটা আমি উল্লেখ করে দিব, যেই জিনিস আপনার মাথায় রাখা লাগবে সেগুলো বলে দিব, ঠিক আছে? এবং এখান থেকে এমসিকিউ আসে প্রচুর এইচএসসি পরীক্ষায়। আপনি যদি এইচএসসি পরীক্ষার এমসিকিউতে 25-এ 25 পাইতে চান ফিজিক্সে, তাহলে অবশ্যই এই চ্যাপ্টার বাদ দেওয়ার কোনো অপশনই নাই আপনার, এখান থেকে ভালো এমসিকিউ আসে। ওকে, তো চলো শুরু করি। আমাদের প্রথমেই আছে পরমাণুর মডেল। হ্যাঁ, 3টা পরমাণুর মডেল নিয়ে আলোচনা করা আছে। প্রথমটা হলো থমসনের, পরেরটা হলো রাদারফোর্ডের এবং লাস্টেরটা কার বলো তো? বোরের। ওকে, সো থমসনের পরমাণুর মডেলটা কি ছিল? থমসন বলছিল যে এরকম একটা পজিটিভ একটা স্ফিয়ার বা গোলক থাকে, পরমাণু কিরকম একটা পজিটিভ স্ফিয়ার বা পজিটিভ গোলক থাকে, তার মধ্যে ইলেকট্রনগুলা কেকের মধ্যে যেভাবে কিসমিস দেওয়া থাকে ওইভাবে থাকে। এইটাই ছিল থমসনের পরমাণুর মডেল, যে আমাদের কাছে একটা পজিটিভ স্ফিয়ার থাকবে। ওকে, কি থাকবে ভাইয়া? একটা পজিটিভ স্ফিয়ার। হ্যাঁ, এই স্ফিয়ার যেটা বা গোলক যেটা, এটা পজিটিভ চার্জে চার্জিত, প্লাস চার্জে চার্জিত, ঠিক আছে? এবং এর মধ্যে কিসমিস বা ওই কেকের মধ্যে যেরকম কিসমিস দেওয়া থাকে বা পুডিংয়ে যেরকম কিসমিস দেওয়া থাকে, ওভাবে কিসমিসের মতো ইলেকট্রন থাকবে, ঠিক আছে? সো থমসন পরমাণুর এই মডেলটা দিছিলেন। এটা সম্পর্কে আসলে তেমন কিছু পড়ার দরকার নাই, জাস্ট একটাবার চোখ বুলাই গেলেই হবে। এবং এখানে আসলে মেইন যে 2-3টা লাইন আছে, যে গোলক যেটা সেটা থাকবে ধনাত্মক চার্জে চার্জিত এবং তার মধ্যে ইলেকট্রনগুলো বসানো থাকবে, এতটুকু মাথায় রাখলেই চলবে, এর বেশি কিছু না, ঠিক আছে? সেকেন্ড যেটা আমাদের রাদারফোর্ডের পরমাণুর মডেল, এখান থেকে যেটা জানা লাগবে সেটা হলো স্বীকার্যগুলো, যদিও আমি লিখে আনি নেই, তোমাদের এগুলো মুখস্থ, আমি জানি কেমিস্ট্রি সবাই পড়ছো, স্বীকার্যগুলো মুখস্থ রাখতে হবে এবং সীমাবদ্ধতাগুলো, ঠিক আছে? সীমাবদ্ধতাগুলো যেমন কয়েকটা আমি বলে দিই আমার যতটুকু মনে আছে আর কি। সো স্বীকার্যের মধ্যে এরকম বোধহয় ছিল যে সেন্টারে একটা প্লাস চার্জে চার্জিত কিছু থাকবে এবং সৌরজগতের গ্রহগুলা যেভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরে, ইলেকট্রনগুলাও ওই সেন্টারে থাকা প্লাস চার্জে চার্জিত বস্তুকে ঘুরবে, মানে তার চারপাশে ঘুরবে। মানে সূর্য যেটা ছিল তার পরিবর্তে আসবে কি? প্লাস চার্জে চার্জিত নিউক্লিয়াস, আর ইলেকট্রনগুলা গ্রহগুলার মতো করে নিউক্লিয়াসের চারপাশে ঘুরবে। বাট এখানে সীমাবদ্ধতা ছিল অনেক বেশি। ওকে, প্রথম সীমাবদ্ধতা, সূর্য আর গ্রহগুলোর মধ্যে যে বলটা কাজ করে সেটা হলো মহাকর্ষ বল, আর এখানে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে যে বল কাজ করে সেটা হলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। মহাকর্ষ বলের তুলনায় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা অলমোস্ট 10⁻31 গুণ বড় হয়, ঠিক আছে? তারই চৌম্বক বল যেটা আছে সেটা মহাকর্ষ বলের তুলনায় কত গুণ বড়? অনেক গুণ বড়, 10⁻31 বা 10⁻35 এরকম কিছু একটা। সো এই দুইটা বলকে কম্পেয়ার করার কোনো মানেই হয় না, এটা ছিল একটা সীমাবদ্ধতা। সেকেন্ড যেটা ছিল, ইলেকট্রনগুলা যেই কক্ষপথে ঘুরবে সেই কক্ষপথের শেপ সম্পর্কে রাদারফোর্ড কোনো কিছু বলে নাই, 2 নাম্বারটা। 3 নাম্বারটা, এখানে যে বর্ণালী ক্রিয়েট হয় সেই বর্ণালী সম্পর্কেও রাদারফোর্ড কোনো কিছু তার স্বীকার্যে বা ওই যে কি বলে এটাকে মডেলের মধ্যে ব্যাখ্যা করে নাই। ওকে, সো এই স্বীকার্যগুলা একটু মাথায় রাখতে হবে, রাদারফোর্ডের পরমাণুর একটাবার রিভিশন দিবা জাস্ট। এবং সীমাবদ্ধতাগুলো, স্পেশালি সীমাবদ্ধতা, হ্যাঁ, রাদারফোর্ডের স্বীকার্য আসলে আসে না, রাদারফোর্ডের যেটা আসে সেটা হলো সীমাবদ্ধতা।
সো সীমাবদ্ধতাগুলো একটু মাথায় রাখতে হবে যে সূর্য আর পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল বা গ্রহগুলোর মধ্যে যে আকর্ষণ বল আর এখানে ইলেকট্রন আর নিউট্রনের মধ্যে যে নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বল সেই দুটো তো ডিফারেন্ট, কম্পেয়ার করা যায় না। সেকেন্ড কথা, কক্ষপথ সম্পর্কে সে কোনো কিছু বলতে পারে নাই। 3 নাম্বার কথা, বর্ণালী সম্পর্কেও সে কোনো কিছু বলতে পারে নাই। এরকম আরো 2-1টা আছে তোমাদের বইয়ে, সো একটাবার রিভিশন দিয়ে নিলেই হবে। অ্যান্ড মেইনলি যেটা পড়া লাগবে সেটা হলো বোর পরমাণুর মডেল। হ্যাঁ, বোর পরমাণুর মডেল সম্পর্কে অবশ্যই আইডিয়া থাকা লাগবে। এখানেও সেম কাহিনী, স্বীকার্য সম্পর্কে আইডিয়া থাকা লাগবে, ওকে, এবং সীমাবদ্ধতা সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। এগুলো আমরা কেমিস্ট্রিতে পড়ছি না, সবই কেমিস্ট্রির পড়াশোনা। মানে এখানে যদি কোনো কিছু আসে পরীক্ষায়, বুঝছো, এখানে প্রশ্ন আসবে হলো অনুধাবনমূলক। হ্যাঁ, কি আসবে? অনুধাবনমূলক। তোমাকে বলবে রাদারফোর্ডের পরমাণুর সীমাবদ্ধতাগুলো লিখো, পরমাণুর মডেলের সীমাবদ্ধতাগুলো লিখো, অথবা বোর পরমাণুর মডেলের স্বীকার্যগুলো লিখো বা সীমাবদ্ধতাগুলো লিখো। সো এগুলা মানে তোদের তো পড়াই আছে আমি জানি, জাস্ট একটা আবার একটু চোখ বুলাই যাইস। হ্যাঁ, এগুলা ইম্পর্টেন্ট, ওকে। এখানে একটা ছবি আছে, এটা আমরা পরে আসবো। বাট আচ্ছা, যেখানে লেখা আছে কিছুটা, প্রথম স্বীকার্য ছিল কৌণিক ভরবেগ সংক্রান্ত। তোমাদের মনে আছে কিনা? mvr = nh/2π, এই ফর্মুলাটা আসছিল রাদারফোর্ডের বোর পরমাণুর মডেল থেকে। সেকেন্ড যেটা ছিল হলো শক্তির স্তর সংক্রান্ত, মানে একটা মানে ব্যাপারটা ছিল এরকম, দেখাই বলি ভালো মতোই বলি, ভালো মতো বলি। তারা এই ছিল নিউক্লিয়াস, তার চারপাশে কি ছিল? কক্ষপথ, ওকে ফাইন, কক্ষপথ এরকম, ওকে। এখন যখন রাদারফোর্ডের পরমাণুর মডেলটা ছিল, রাদারফোর্ডের পরমাণুর মডেলে কক্ষপথ সম্পর্কে কিছু বলে নাই। সো ঝামেলা যেটা ছিল যে একটা চার্জ যখন এমনি করে একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন গ্র্যাজুয়ালি সে না রেডিয়েট করে, এনার্জি রেডিয়েট করে, এবং যখন সে এনার্জি রেডিয়েট করে তখন তার ঘূর্ণন কক্ষপথের ব্যাসার্ধ কমে আসে। সো এরকম যদি হয় যে একটা ইলেকট্রন ঘুরতেছে, ঘুরতে ঘুরতে তার ব্যাসার্ধ কমে আসতেছে, তাহলে ইলেকট্রন আলটিমেটলি কই চলে আসবে? নিউক্লিয়াসে। এবং তখন কিন্তু পরমাণুর কোনো স্টেবল স্ট্রাকচার থাকবে না। এইটা রাদারফোর্ডের পরমাণুর মডেলের একটা সীমাবদ্ধতা। বাট যখন বোরের পরমাণুর মডেল আসছে, বোর এটা বলেই দিছে যে যখন ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে তখন সে শক্তি গ্রহণও করবে না বা শক্তি বর্জনও করবে না, তার শক্তির পরিমাণ হবে নির্দিষ্ট। যখন সে শক্তি গ্রহণ করবে তখন সে নিম্ন শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে চলে যাবে, আর যখন সে শক্তি বর্জন করবে তখন সে উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে চলে আসবে। সো শক্তি স্তর সম্পর্কে সুন্দর একটা ধারণা আমরা কই থেকে পাই? এই বোরের পরমাণুর মডেল থেকে, ওকে। আরেকটা আছে তৃতীয় স্বীকার্য, কম্পাঙ্ক সংক্রান্ত। এটা আসলে আমার মনে নাই এটা কি ছিল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও মনে আছে। দেখো, একটা কক্ষপথ থেকে ইলেকট্রন যখন আরেকটা কক্ষপথে আসবে, ধরো উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসছে, ওকে। এখন এই উপরের যে কক্ষপথটা সেটা 2 নম্বর কক্ষপথ, এটার একটা শক্তি আছে E2। নিচে যে কক্ষপথটা সেটা 1 নম্বর কক্ষপথ, এটার একটা শক্তি আছে E1। সে যখন E2 থেকে E1 এ আসবে তখন এই E2 - E1 পরিমাণ শক্তির আলো সে রেডিয়েট করবে, মানে এখান থেকে আলো নির্গমন হবে। কি হবে? আলো নির্গমন হবে, এবং এই নির্গত আলোর শক্তি কত হবে? শক্তি হবে hν, বা দুইটা কক্ষপথের শক্তির পার্থক্যের সমান। ঠিক আছে? একটা কক্ষপথ থেকে ইলেকট্রন যখন আর একটা কক্ষপথে আসবে, ধরো উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসছে, তখন কি হবে? সে শক্তি বর্জন করবে, কারণ সে বেশি শক্তির শক্তি স্তর থেকে কম শক্তির শক্তি স্তরে আসতেছে। সে কতখানি শক্তি বর্জন করবে? দুইটা কক্ষপথের শক্তির যে পার্থক্য ঠিক ততখানি শক্তি বর্জন করবে। এবং আলোর শক্তি আমরা জানি E = hν বা hf, ওকে, যেখানে নিউটা হলো নির্গত আলোর কম্পাঙ্ক, ওকে। এখন যদি নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যায় তখন কি হবে? তখন তার শক্তি শোষণ করা লাগবে, কারণ সে নিম্ন শক্তির শক্তি স্তর থেকে উচ্চ শক্তির শক্তি স্তরে যাচ্ছে। কতখানি শক্তি শোষণ করতে হবে? দুইটা শক্তি স্তরের শক্তির যে পার্থক্য ঠিক ততখানি শক্তি শোষণ করতে হবে। E = hν = E2 - E1, ওকে। সো এই ছিল আমাদের বোর পরমাণুর মডেল, একদম সহজ, মাথায় রাখো। এখান থেকে মাঝে মধ্যে টুকটাক এমসিকিউ চলে আসে এই সূত্রটা থেকে। তোমাকে বলে দিবে 2 নম্বর শক্তি স্তরের শক্তি এত, 1 নম্বর শক্তি স্তরের শক্তি এত, 2 থেকে 1-এ একটা ইলেকট্রন আসলো, কত কম্পাঙ্কের আলো নির্গত হবে। সো তখন আপনার ওই যে নিউ বা এফ এর মানটা বের করে আনতে হবে। ঠিক আছে? সহজ জিনিস, ফাইন। এবার আসেন শক্তি এবং ব্যাসার্ধের রাশিমালা। হ্যাঁ, এই যে আপনাদের ব্যাসার্ধের ফর্মুলা, n তম কক্ষপথের ব্যাসার্ধের
ফর্মুলা। কার এনতম কক্ষপথের? হাইড্রোজেন পরমাণুর। ঠিক আছে, হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধের ফর্মুলা। ওকে, আচ্ছা এখানে একটু খেয়াল করো, এই যে এখানে এন, যেটা এন বোঝাচ্ছে কি তুমি কততম কক্ষপথটা নিচ্ছ সেই কক্ষপথের সংখ্যাটা। 1 নাম্বার হইলে 1, 2 নাম্বার হইলে 2, এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, ইপসাইলন নট আমরা জানি, আর ই হলো কি ইলেকট্রনের চার্জ। ওকে গ্রেট। এখন ধরো তুমি এন এর মানটা 1 বসাইলা, এন এর মান 1 বসাইলে তুমি কি পাবা? হাইড্রোজেন পরমাণুর 1 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ। সেটা কত আসে? সেইটা আসে হলো R1 is equals to 0.53 অ্যাংস্ট্রম। এটা কি হাইড্রোজেনের ভূমি শক্তি স্তর বা 1 নাম্বার শক্তি স্তরের ব্যাসার্ধ। এটা কি ভাইয়া? এটাকে অনেক সময় ভূমি শক্তি স্তর বলা হয়, ভূমি শক্তি স্তর। ওকে, ভূমি শক্তি স্তর অথবা 1 নং শক্তি স্তরের ব্যাসার্ধ। ওকে ফাইন। এখন তুমি তো 1 নাম্বার শক্তি স্তরের ব্যাসার্ধ জানো, খেয়াল করো তো এই n স্কয়ারটা বাদ দিলে আলটিমেটলি কি থাকতেছে? 1 নাম্বার শক্তি স্তরের ব্যাসার্ধই থাকতেছে। সো n তম শক্তি স্তরের ব্যাসার্ধ হবে Rn is equals to n স্কয়ার্ড R1। ওকে, সো এভাবে আমরা যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ বের করতে পারি হাইড্রোজেন পরমাণুর। ওকে, তোমার ধরো বললো হাইড্রোজেন পরমাণুর 3 নাম্বার শক্তি স্তরের ব্যাসার্ধ কত, বলো কত হবে? R3 is equals to 3 স্কয়ার্ড ইন্টু 0.53 এত অ্যাংস্ট্রম। এটা হাইড্রোজেন পরমাণুর 3 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ। ঠিক আছে, সহজ। সো এটা হলো আমাদের ব্যাসার্ধের রাশিমালা। এবার আসেন শক্তির রাশিমালা। এই হলো শক্তির ফর্মুলা। শক্তিটা নেগেটিভ কেন হয় বলো তো? পটেনশিয়াল এনার্জি নেগেটিভই হয়। ওকে, এর জন্যই মাইনাস আসে। যাই হোক, এটা হলো আমাদের, আচ্ছা নিচে একটা এন স্কোয়ার্ড হবে, এখানে নিচে একটা এন স্কোয়ার্ড হবে। ঠিক আছে, যাই হোক, সো এটা আমাদের এনতম কক্ষপথের শক্তি বের করার ফর্মুলা। বাট আমাদের আলটিমেটলি এই ফর্মুলা মুখস্থ করার দরকার নাই, আমরা অন্যটা করব। কোনটা করব? দেখো এখানে যদি আমরা এন এর ভ্যালু 1 বসাই, তাহলে আমাদের 1 নাম্বার শক্তি স্তরের শক্তি আসে -13.6 ইলেকট্রন ভোল্ট। এটা হলো হাইড্রোজেনের 1 নাম্বার শক্তি স্তর অথবা ভূমি শক্তি স্তরের শক্তি। ওকে, তাহলে ভাইয়া এনতম শক্তি স্তরের শক্তি কত হবে? এনতম শক্তি স্তরের শক্তি হবে E1 ডিভাইডেড বাই এন স্কোয়ার্ড। ওকে, এই হলো এনতম শক্তি স্তরের শক্তি বের করার ফর্মুলা হাইড্রোজেন পরমাণুর। ধরো তোমাকে বললো 4 নাম্বার শক্তি স্তরের শক্তি কত, কত হবে? -13.6 ডিভাইডেড বাই 4 স্কোয়ার্ড মানে 16। ওকে, সো এভাবে হাইড্রোজেন পরমাণুর যে কোনো শক্তি স্তরের শক্তি বের করা সম্ভব। ওকে, সো দুটো একটু মাথায় রেখো, কোয়েশ্চেন চলে আসতে পারে, বলা যায় না। ওকে, এবার আসেন নিউক্লিয়াসের গঠন। এগুলো আসলে খুব বাচ্চা বাচ্চা জিনিস, বুঝছো? মানে তেজস্ক্রিয়তার আগ পর্যন্ত যা যা আছে ম্যাক্সিমামই কেমিস্ট্রির জিনিস। এখান থেকে সিকিউ একটু কমই আসে। আমাদের সিকিউগুলো মেইনলি আসে ওই ক্ষয় ধ্রুবকের অংশটা এবং হলো ভর ত্রুটির অংশটা থেকে। ওকে, বাট স্টিল আমরা একটু দেখে যাই। খেয়াল করো, একটা পরমাণুর মধ্যে কি কি থাকে? নিউক্লিয়াস থাকে আর হলো চারপাশে ইলেকট্রন থাকে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন এবং নিউট্রন। সো আমাদের ইলেকট্রনের ভর হয় এত, চার্জ হয় এত, সামনে একটা মাইনাস হবে। প্রোটনের ভর হয় এত, চার্জ হয় এত, এবং নিউট্রনের ভর হয় এত এবং নিউট্রনের কোনো চার্জ নাই। ওকে, এগুলো আসলে আমরা জানি। আর এটাকে প্রকাশ করে কিভাবে? ধরো কোনো একটা পরমাণুকে প্রকাশ করা হয়েছে, কি শিখাচ্ছি তোদেরকে। ধর পটাশিয়াম, ঠিক আছে, পটাশিয়ামের ভর পারমাণবিক সংখ্যা কত? 19, ভর কত? 39। ওকে, সো নিচে যেটা লেখা হয় এটা হলো পারমাণবিক সংখ্যা, আর উপরে যেটা লেখা হয় সেটা হলো ভর সংখ্যা। আর ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে কি পাওয়া যায়? নিউট্রন সংখ্যা। ঠিক আছে, সহজ। এগুলো কি তোমাদের পড়ানোর কিছু আছে? নাই তো। নেক্সট, নিউক্লিয়াসের গঠন আছে, যে এইটা না ইম্পর্টেন্ট, এইটা মাথায় রাখতে হবে। দেখো, নিউক্লিয়াসের ব্যাসার্ধ, যে কোনো পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করার ফর্মুলা হলো এইটা, যে R ইজ ইকুয়ালস টু R নট a টু দি পাওয়ার 1/3। R নটের ভ্যালুটা কত? 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার -14, 1.4 না, সরি 1.2, 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -14 মিটার। ওকে, ঠিক আছে, এটা বেসিক্যালি হাইড্রোজেনের নিউক্লিয়াসের ব্যাসার্ধ। দেন তুমি যদি অন্য কোনো পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ চাও, যেমন ধরো পটাশিয়াম, মাত্র যেটা দেখলাম, তোমাকে প্রশ্ন করছে পটাশিয়ামের নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত, কত হবে বলো? পটাশিয়ামের নিউক্লিয়াসের ব্যাসার্ধ হবে R ইজ ইকুয়ালস টু R নট, এ মানে কি ভর সংখ্যা, পটাশিয়ামের ভর সংখ্যা কত? 39, তাহলে 39 টু দি পাওয়ার 1/3। R নটের ভ্যালু 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -14 মিটার ইন্টু 39 টু দি পাওয়ার 1/3। সো এখান থেকে আমরা পটাশিয়ামের নিউক্লিয়াসের ব্যাসার্ধ পেয়ে যাব। ওকে, সো এটা হলো নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করার ফর্মুলা। জাস্ট নিউক্লিয়াসের, পরমাণুর না বা কক্ষপথেরও না, নিউক্লিয়াসের ব্যাসার্ধ।
ওকে, সহজ জিনিস একদম, বাট টুকটাক এমসিকিউ চলে আসে অনেক সময়, মাথায় রাখেন আর কি, ভুলা যায় না। নিউক্লিয় বল, বলো আমাদের যে পরমাণু যে স্টেবল থাকে, হ্যাঁ মাথায় রেখো, পরমাণুর নিউক্লিয়াস, পরমাণুর নিউক্লিয়াস স্টেবল থাকে কিভাবে? কিভাবে একটা পরমাণুর নিউক্লিয়াস স্টেবল থাকে ভাইয়া? সবল নিউক্লিয় বলের কারণে। কিসের জন্য? সবল নিউক্লিয় বল। ওকে, সবল নিউক্লিয় বল নিউক্লিয়াসের মধ্যে থাকা নিউক্লিয়নগুলোকে একত্র করে রাখে। তুমি একবার চিন্তা করে দেখো, এত ছোট্ট একটা জায়গা, নিউক্লিয়াসের ব্যাসার্ধ তো অনেক কম হয়, 10⁻⁻14 মিটারের মতো। এখানে এতগুলা প্রোটন আছে, প্রোটন সবাই কিন্তু প্লাস চার্জে চার্জিত, এই প্লাসগুলো কিন্তু পরস্পরকে বিকর্ষণ করার কথা, তাই না? সো অবশ্যই এটা তো কোনো স্টেবল স্ট্রাকচার হওয়া উচিত ছিল না, বাট এখানে প্রোটন 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 নিউট্রন 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 এদের মধ্যে সবল নিউক্লিয় বল কাজ করে, এবং এই বলের মান খুবই বেশি, এটা খুবই স্ট্রং একটা ফোর্স। আলটিমেটলি এরা একটা স্টেবল স্ট্রাকচার নিয়ে নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে। কারা? নিউক্লিয়নগুলো। ওকে, কিসের জন্য? সবল নিউক্লিয় বলের জন্য। ওকে, যদি সবল নিউক্লিয় বলের মানটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের চেয়ে কম হইতো, স্থির বৈদ্যুতিক বিকর্ষণ বলের চেয়ে কম হইতো, তখন কিন্তু আমাদের স্ট্রাকচার স্টেবল হইতো না। ওকে, আর এটার পাল্লাটা মাথায় রাখতে হবে, পাল্লা দেওয়া নাই, এটার পাল্লা মোস্ট প্রবাবলি 10⁻⁻14 মিটার। ওকে, 10⁻⁻14 মিটার, এটা হলো সবল নিউক্লিয় বলের পাল্লা। 10⁻⁻14 নাকি -15, দাঁড়াও দেখি তো পরের স্লাইড আছে কিনা। আছে, আচ্ছা হ্যাঁ 10⁻⁻14 ঠিকই আছে। সো পাল্লা মোটামুটি 10⁻⁻14 মিটার। আর এখানে কিছু বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে, দেখো নিউক্লিয় বলের বৈশিষ্ট্য। এই বল অত্যন্ত তীব্র, অন্য সকল বলের চেয়ে অনেক বেশি তীব্র। ইনফ্যাক্ট আমাদের মহাকর্ষ বলের তুলনায় এই বল 10⁻41 গুণ শক্তিশালী। ঠিক আছে, আমাদের যে মহাকর্ষ বলটা আছে, এই যে পৃথিবী আমাদেরকে টাইনা রাখতেছে, এর চেয়ে সবল নিউক্লিয় বল 10⁻41 গুণ শক্তিশালী। বুঝতেছো? অনেক বেশি। এটা শুধুমাত্র আকর্ষণ বল, এখানে বিকর্ষণের কোনো কিছু নাই। নিউক্লিয়নগুলো পরস্পরকে এই বল দ্বারা আকর্ষণ করে। ওকে, এই বল আধান নিরপেক্ষ, স্বাভাবিক, এটা অবশ্যই আধান নিরপেক্ষ, কারণ প্রোটন প্রোটনের মধ্যেও কাজ করে, প্রোটন নিউট্রনের মধ্যেও কাজ করে, আবার নিউট্রন নিউট্রনের মধ্যেও কাজ করে, তার মানে আধান এই বলের জন্য কোনো ফ্যাক্টরই না। ওকে, তারপর এটা খুবই স্বল্প পাল্লার বল, এর পাল্লা মাত্র 10⁻⁻14 মিটার, মানে এটা শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যেই কাজ করে, তার বাইরে এই সবল নিউক্লিয় বল আর নাই। ওকে, প্রোটন নিউট্রন এবং অন্য কিছু বিশেষ কণায় কেবল নিউক্লিয় মিথস্ক্রিয়ায় অংশগ্রহণ করে, ইলেকট্রন এবং বেশ কিছু মৌলিক কণা আছে যাদের মধ্যে নিউক্লিয় মিথস্ক্রিয়া নেই। মানে এখানে যেটা হয়, মিথস্ক্রিয়া বলতে কি বোঝানো হচ্ছে, মানে ব্যাপারটা যেটা হয়, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ক্রমাগত নিউট্রনে রূপান্তরিত হইতে থাকে এবং নিউট্রন ক্রমাগত প্রোটনে রূপান্তরিত হইতে থাকে, এটাকে বলে হলো নিউক্লিয় মিথস্ক্রিয়া। ওকে, এবং এই মিথস্ক্রিয়া যাদের মধ্যে আছে তাদের মধ্যেই শুধুমাত্র সবল নিউক্লিয় বল কাজ করে, যাদের মধ্যে নাই তাদের মধ্যেই সবল নিউক্লিয় বল কাজ করে না। ওকে, সো এই বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখিস, এমসিকিউ বা খ নাম্বারে আসলেও আসতে পারে। ওকে, মনে থাকবে? গুড। এবার আসো তেজস্ক্রিয়তা, বাট তার আগে আমাকে বলো, এই যে চ্যাপ্টারের শুরুর দিকের যে পার্টটা ছিল, মানে যে কি বলে রিডিং পড়ার যে পার্টটা, ওটা কি তোমাদের কিছুটা ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আমরা আসল জিনিসে চলে আসবো। দেখো 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 দেখো, দাদা আপনার এক্সাম শেষ? না রে, আমার এক্সাম হলো 2 তারিখে শেষ। খুব প্যারায় আছি রে, 28 তারিখ একটা এক্সাম আছে, 2 তারিখ একটা এক্সাম আছে। জীবনটা মনে কর পুরো বেদনায় বেদনায় শেষ হয়ে যাচ্ছে। Every day in my life I am feeling the pain of exam. Okay. God. যাই হোক, দেখো কাল আমি হলো এখন যে স্লাইডটা পড়তেছি, এই স্লাইডটা হলো 150 পেজের। ঠিক আছে, আমি কালকে রাত থেকে পড়তেছি ভাই, আমার মনে হয় মাত্র 75টা পেজ শেষ হয়েছে, এখনো কত 75 না 80 বা 85টার মতো শেষ হয়েছে, এখনো প্রায় 60টার মতো বাকি আছে। মানে আমি খালি ভাবতেছি যে এইটা একটা স্লাইড, এরপর স্লাইড আছে এরকম আরো 7টা, আমি কবে শেষ করবো সিলেবাস? ওকে, 2 দিন ধরে পড়ছি মাত্র 85 পেজ। জীবনটা, তা চলেন গল্প করি। না না, গল্প করা যাবে না, এমনিই জীবনের অবস্থা খারাপ, তোমাদের ক্লাস নেওয়া লাগবে না? তোমাদের ক্লাস নেওয়া লাগবে, তোমাদের ক্লাস আবার কমপ্লিটও করা লাগবে সময় মতো, অবশ্যই 10 তারিখের মধ্যে কমপ্লিট করা লাগবে, এর চেয়ে বেশি সময় ধরে ক্লাস করা যাবে না, তোমাদের তো নিজে ধরেও পড়তে হবে। তোমরা কি বুঝছো কি না এই পর্যন্ত আমাকে একটু জানাও, ঠিক আছে? লেট মি নো, আমাকে একটু জানাও, বুঝি? কেউ না বুঝলে কিন্তু বলিস, হ্যাঁ? ওকে, চলো তাহলে তেজস্ক্রিয়তায় যাই আমরা। তেজস্ক্রিয়তা কি জিনিস একটু বলি, খুবই সিম্পল একটা ব্যাপার, ধরেন একটু ব্যাখ্যা করি।
হ্যাঁ ধরো এখানে একটা ভারী নিউক্লিয়াস আছে, ঠিক আছে, একটা ভারী নিউক্লিয়াস আছে, আর এখানে ছোট্ট একটা নিউক্লিয়াস আছে। ধরো এটা হলো কার্বনের নিউক্লিয়াস, আর এটা হলো তোমার রেডিয়ামের নিউক্লিয়াস। ওকে, এটা অনেক ভারী নিউক্লিয়াস। এখন এই ভারী নিউক্লিয়াসগুলা হয় হলো আনস্টেবল। কি হয়? আনস্টেবল। মোটামুটি পারমাণবিক সংখ্যা 83-র উপরে গেলেই দেখা যায় ম্যাক্সিমাম নিউক্লিয়াসই আনস্টেবল। আর 83-র চেয়ে কম পারমাণবিক সংখ্যাওয়ালা যে নিউক্লিয়াসগুলো আছে, যেগুলো ছোট নিউক্লিয়াস, এই ছোট নিউক্লিয়াসগুলো থাকে মোটামুটি স্টেবল। ঠিক আছে, স্টেবল। এখন সবারই উদ্দেশ্য কি? স্টেবিলিটি গেইন করা। আলটিমেটলি সবাই কি চায়? স্টেবিলিটি চায়। সো এই যে বড় যে নিউক্লিয়াসগুলো আছে, আনস্টেবল নিউক্লিয়াসগুলো, ওরা কি এইভাবে আনস্টেবল থাকতে পছন্দ করে? করে না। ওরাও চায় স্টেবিলিটি, এবং স্টেবিলিটি গেইন করার জন্য এখান থেকে তেজস্ক্রিয় রশ্মি বের হয়। কি হয়? তেজস্ক্রিয় রশ্মি বের হয়। এবং যখন তেজস্ক্রিয় রশ্মি বের হয় নিউক্লিয়াস থেকে, তখন এই নিউক্লিয়াসটা চেঞ্জ হয়ে নতুন একটা নিউক্লিয়াসে পরিণত হয়। ঠিক আছে, সো এটা হলো আমাদের নতুন নিউক্লিয়াস। ওকে, এই যে ঘটনাটা ঘটলো, স্টেবিলিটি গেইন করার জন্য নিউক্লিয়াস থেকে এক ধরনের তেজস্ক্রিয় রশ্মি বের হইল, এবং আলটিমেটলি নিউক্লিয়াসটা চেঞ্জ হয়ে নতুন একটা নিউক্লিয়াসে পরিণত হইল। এই ঘটনাকেই বলা হয় তেজস্ক্রিয়তা। ওকে, সো তেজস্ক্রিয়তা একটা কমপ্লিটলি নিউক্লিয় ঘটনা বা নিউক্লিয়ার ঘটনা। এটা মাথায় রাখো, এই লাইনটা ইম্পর্টেন্ট। তেজস্ক্রিয়তা কি? তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়ার ঘটনা। ওকে, একটি নিউক্লিয়ার ঘটনা। ওকে, কেন নিউক্লিয়ার ঘটনা বলতো? কারণ জিনিসটা ঘটতেছে নিউক্লিয়াসের মধ্যে, যেগুলো নিউক্লিয়াসের মধ্যে ঘটবে সেগুলোই নিউক্লিয়ার ঘটনা। এখানে তেজস্ক্রিয় রশ্মি কই থেকে বেরোচ্ছে? বাইরের কক্ষপথ থেকে না, তেজস্ক্রিয় রশ্মি বের হয় নিউক্লিয়াসের মধ্যে থেকে। সো এটা কমপ্লিটলি কি ঘটনা? একটা নিউক্লিয়ার ঘটনা। এবং মাথায় রাখতে হবে, যখন তেজস্ক্রিয় রশ্মি বের হবে, আপনার নিউক্লিয়াস কিন্তু আর আগেরটা থাকবে না। আপনার নিউক্লিয়াস চেঞ্জ হয়ে নতুন একটা নিউক্লিয়াসে পরিণত হবে। এই যে একটা নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি বের হওয়ার কারণে সেইটা নতুন একটা নিউক্লিয়াসে পরিণত হইল, এই জিনিসটাকে বলা হয় তেজস্ক্রিয় ক্ষয়। কি বলা হয়? তেজস্ক্রিয় ক্ষয়। আমরা বলি না যে কতগুলা পরমাণু ক্ষয় হবে বা কতগুলা তেজস্ক্রিয় পরমাণু ক্ষয় হবে। ধরলাম, আমি বললাম যে আমার কাছে যে স্যাম্পলটা আছে, এখানকার 1 লাখ তেজস্ক্রিয় পরমাণু ক্ষয় হবে। তার মানে কি 1 লাখ তেজস্ক্রিয় পরমাণু নাই হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে? না, তাদের মধ্যে থেকে তেজস্ক্রিয় রশ্মি বের হবে। ওই 1 লাখ তেজস্ক্রিয় পরমাণু থেকে কি হবে? তেজস্ক্রিয় রশ্মি বের হবে, এবং নতুন করে আমরা আরো 1 লাখ নতুন নিউক্লিয়াস পাবো। আগেরটা থাকবে না, আগের নিউক্লিয়াসটা চেঞ্জ হয়ে যাবে তেজস্ক্রিয় রশ্মি বের হওয়ার কারণে, এবং আমরা নতুন আরো 1 লাখ নতুন নিউক্লিয়াস পাবো। বুঝতে পারছেন? সো তেজস্ক্রিয় ক্ষয় মানে কি? আমাদের নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি বের হবে, এবং এই নিউক্লিয়াসটা চেঞ্জ হয়ে নতুন একটা নিউক্লিয়াসে পরিণত হবে। এবং এই পুরা জিনিসটাকে বা পুরা এই ঘটনাটাকে কি বলা হয়? তেজস্ক্রিয়তা। ওকে, সিম্পল জিনিস। সামনে আগাই। তেজস্ক্রিয়তার একক কি? দুইটা একক আছে, একটা হলো কুরি আর একটা হলো বেকেরেল। ওকে, প্রতি সেকেন্ডে একটা করে যদি ক্ষয় হয়, সেটাকে আমরা বলি হলো 1 বেকেরেল। ওকে, মানে ব্যাপারটা এরকম। ধরো তোমাকে আমি বললাম যে একটা তেজস্ক্রিয় পরমাণু আছে, বা তেজস্ক্রিয় পরমাণু একটা স্যাম্পল আছে। এখানে কি হচ্ছে? প্রতি সেকেন্ডে 10টা ক্ষয় হচ্ছে। কি? 10টা ক্ষয় হচ্ছে। 10টা ক্ষয় হচ্ছে মানে কি? 10টা তেজস্ক্রিয় পরমাণু থেকে তেজস্ক্রিয় রশ্মি বের হচ্ছে, এবং তারা 10টা নতুন নিউক্লিয়াসে রূপান্তরিত হচ্ছে। ওকে, তাহলে ওর তেজস্ক্রিয়তা কত হবে? ওর তেজস্ক্রিয়তা হবে 10 ডিকে পার সেকেন্ড। ওকে, মানে প্রতি সেকেন্ডে 10টা ক্ষয় হচ্ছে বা 10টা ডিকে হচ্ছে, অথবা 10 বেকেরেল। ওকে, 1 বেকেরেল মানে কি? 1 বেকেরেল মানে হলো একটা ডিকে পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে একটা ডিকেকে আমরা কি বলি? আহারে জায়গা হচ্ছে না জীবনটা। ওকে, 1 ডিকে পার সেকেন্ড। ওকে, প্রতি সেকেন্ডে একটা করে যদি ডিকে হয়, তখন আমরা সেই তেজস্ক্রিয়তাকে কি বলি? 1 বেকেরেল বলি। আর একটা একক আছে, সেটা হলো কুরি। কুরি মানে কি? প্রতি সেকেন্ডে 3.7 × 10⁻10 সংখ্যক ডিকে। ওকে, 1 কুরি সমান কত? 1 কুরি সমান 3.7 × 10⁻10 ডিকে পার সেকেন্ড। মানে প্রতি সেকেন্ডে এতগুলো যদি ডিকে হয়, তখন আমরা বলবো যে 1 কুরি তেজস্ক্রিয়তা। তাহলে দেখো তো, 1 ডিকে পার সেকেন্ড মানে কি? 1 বেকেরেল। তাহলে 1 কুরি সমান কত বেকেরেল হবে? 1 কুরি সমান 3.7 × 10⁻10
বেকেরেল। ঠিক আছে, সহজ রে, একদম সহজ। এই কনভার্সনটা মাথায় রাখিস। হ্যাঁ, এটা কিসের একক? এটা কিন্তু তেজস্ক্রিয়তার একক। হ্যাঁ, আমরা বারবার তেজস্ক্রিয়তা জিনিসটাই ভুলে যাই। এটা কিসের একক? এটা হলো তেজস্ক্রিয়তার একক। তেজস্ক্রিয়তার একক। ঠিক আছে, মনে থাকবে তাহলে দুইটা একক, একটা হলো বেকেরেল আর একটা হলো কুরি। 1 বেকেরেল মানে 1 ডিকে পার সেকেন্ড, আর 1 কুরি মানে 3.7 ইন্টু 10⁻10 ডিকে পার সেকেন্ড। ওকে, গুড। এবার আসেন, আচ্ছা এই যেখানে এগুলো লেখাই আছে এগুলো তো বললামই। আর এসআই ইউনিটটা বেকেরেল। হ্যাঁ, বেকেরেলটাই হলো আমাদের এসআই ইউনিট, কুড়িটা কিন্তু এসআই ইউনিট না, বেকেরেল হলো এসআই ইউনিট। ওকে, গুড। এবার তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য, মানে কোথায় কোথায় আমরা তেজস্ক্রিয়তা দেখতে পাবো বা কি কি বৈশিষ্ট্য দেখা যাবে। যেমন দেখেন, যেসব মৌলের পারমাণবিক সংখ্যা 83-র চেয়ে বেশি, বললাম না যে যাদের পারমাণবিক সংখ্যা 83-র চেয়ে বেশি তাদের নিউক্লিয়াসটা হয় আনস্টেবল। স্টেবিলিটি গেইন করার জন্য নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি বের হয় বা তেজস্ক্রিয়তা তারা শো করে। ওকে, তেজস্ক্রিয়তা স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত নিউক্লিয় ঘটনা। নিউক্লিয় ঘটনা কেন? কারণ এই জিনিসটা ঘটে নিউক্লিয়াসের মধ্যে। স্বতঃস্ফূর্ত কেন? কারণ এটা একা একাই ঘটে। এমন না যে তুমি যে বলবা এই তেজস্ক্রিয় রশ্মি বের হও তারপর বের হবে, না, তুমি রেখে দিবা অটোমেটিক বের হবে। তারা স্টেবিলিটি গেইন করার জন্য স্বতঃস্ফূর্তভাবেই তেজস্ক্রিয় রশ্মি নির্গমন করতে থাকবে। সো এটা একটা স্বতঃস্ফূর্ত নিউক্লিয় ঘটনা। ওকে, তাপমাত্রা বা চাপের পরিবর্তন, পারিপার্শ্বিক যে কোনো বিকিরণ, বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্র, বাহ্যিক কোনো বল ইত্যাদি তেজস্ক্রিয়তাকে কোনোভাবেই প্রভাবিত করে না। এটা একটা সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত ঘটনা বা স্পন্টেনিয়াস প্রসেস। ধরো তোমার কাছে এখানে কিছুটা রেডিয়াম রাখা আছে, ঠিক আছে। এখন তুমি দেখলা যে এই রেডিয়ামের যে তেজস্ক্রিয়তা সেটা হলো তোমার 10⁻7 ডিকে পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 10⁻7টা রেডিয়ান পরমাণু ডিকে হয়ে যাচ্ছে। এখন তুমি কি করলে? একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিলা, তার জন্য তেজস্ক্রিয়তা চেঞ্জ হবে? হবে না। ম্যাগনেটিক ফিল্ড দিলা, চেঞ্জ হবে? হবে না। তুমি উপর থেকে একটা স্পার্ক ফেললা, চেঞ্জ হবে? হবে না, কারণ এগুলার তেজস্ক্রিয়তার উপর কোনো প্রভাবই নাই। তেজস্ক্রিয়তা সম্পূর্ণ একটা স্পন্টেনিয়াস প্রসেস, একা একাই ঘটতে থাকবে। আপনি বাহ্যিক কি চেঞ্জ আনতেছেন না আনতেছেন তার সাথে তেজস্ক্রিয়তার কোনো সম্পর্ক নাই। ওকে, গুড। তেজস্ক্রিয় পদার্থ থেকে সাধারণত আলফা, বিটা, গামা রশ্মি নির্গমন হয়। মানে যে 3 ধরনের রশ্মি নির্গমন হয় তাদের নাম হলো আলফা, বিটা, গামা, এবং তিনটা সেপারেট রিজনে নির্গত হয়। ওকে, বাট যেই রশ্মিগুলো নির্গত হয় তার মধ্যে তাদেরকে মানে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, আলফা, বিটা এবং গামা। এবং এদের বৈশিষ্ট্য সম্পর্কে তোমার অবশ্যই আইডিয়া থাকা লাগবে। আলফা, বিটা, গামা থেকে তোমার এমসিকিউ যে শুধুমাত্র এইচএসসি পরীক্ষা আসবে এমন না। ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো, বা তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষা বলো, সব জায়গায় দেখবা এখান থেকে কোনো না কোনো প্রশ্ন তুমি পেয়ে গেছো আলফা, বিটা, গামার বৈশিষ্ট্য থেকে। ওকে, সো এই 3টার বৈশিষ্ট্য নিয়ে যেন কারো কোনো কনফিউশন না থাকে, আসতেছে সামনে। চলেন, তেজস্ক্রিয়তার ব্যবহার দেখো, কি কাজে তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয় একটু দেখো। এটা তেজস্ক্রিয় প্রদর্শক হিসেবে ব্যবহৃত হয়, মানে কোনো একটা জিনিস তেজস্ক্রিয় নাকি না সেইটা ইন্ডিকেট করবা কেমনে, সেটা তেজস্ক্রিয়তা শো করতেছে নাকি না তা দিয়ে, রাইট। তেজস্ক্রিয় জিনিস কিন্তু হ্যাজার্ডাস, ওকে, শরীরের জন্য ভালো কিছু না। তেজস্ক্রিয়তা আমাদের শরীরের জন্য মোটেও ভালো কিছু না। সো এর জন্য তেজস্ক্রিয় জিনিস কিন্তু আমাদের অ্যাভয়েড করা লাগে, বা যদি সামনে যাইও স্টিল প্রপার সেফটি মেনটেন করে সামনে যাওয়া লাগে। ওকে, কৃষিবিদ্যায় ব্যবহৃত হয়, দেখবা যে তেজস্ক্রিয়তার মাধ্যমে অনেক আইসোটপ তৈরি করা হয়, এবং সেই আইসোটপগুলা কৃষিবিদ্যায় কাজে লাগে। শিল্পক্ষেত্রে লাগে না? এই যে হ্যাঁ, শিল্পক্ষেত্রে কাজে লাগে, রসায়ন বিদ্যায় ব্যবহৃত হয়, চিকিৎসায় ব্যবহৃত হয়। চিকিৎসায় তো অবশ্যই ব্যবহৃত হয়, তোমরা জানো কেমোথেরাপি যেটা দেয় ওটা কিভাবে দেয়? তেজস্ক্রিয় রশ্মির মাধ্যমে, ঠিক আছে। সো এই হলো মোটামুটি ব্যাপার স্যাপার যেই সেক্টরগুলোতে আমাদের তেজস্ক্রিয়তা কাজে লাগে। ওকে, এর মধ্যে দেখবা ধরো তোমার বলবে খ নাম্বারে, ওকে, যে কৃষিবিদ্যায় তেজস্ক্রিয়তা কিভাবে ব্যবহৃত হয়, চিকিৎসা ক্ষেত্রে কিভাবে তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয়, বা শিল্প ক্ষেত্রে কিভাবে তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয়। সো এগুলার ব্যাপারে 1 লাইন বা 2 লাইন করে একটু মাথায় রাখেন, যেন অনুধাবনমূলকে আসলে অ্যাট লিস্ট লিখে আসতে পারো, ঠিক আছে। গুড, নেক্সট এই যে আসো তেজস্ক্রিয় রশ্মির ধর্ম, ঠিক আছে। আমি একটু বেসিক ধর্মগুলা বলে দিই, এখানে অনেক কিছু লেখা আছে তোমরা কনফিউজড হয়ে যাবা। আমি একটু জাস্ট বেসিক ধর্মগুলা বলে দিই, ঠিক আছে, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে হয়তো বা। দেখো আলফা রশ্মি, ঠিক আছে, আলফা রশ্মি। আচ্ছা, আলফা রশ্মি কি? আলফা রশ্মি হলো হিলিয়াম নিউক্লিয়াস। ওকে, আলফা রশ্মি কি? হিলিয়াম নিউক্লিয়াস। ওকে, তাহলে আলফা রশ্মি যদি হিলিয়াম নিউক্লিয়াস হয় তাহলে এটা অবশ্যই পজিটিভ চার্জে চার্জিত। ওকে, আলফা রশ্মি কি? প্লাস চার্জে চার্জিত, প্লাস চার্জ, এবং সেই চার্জের মান কত হবে?
বলো দুইটা প্রোটনের চার্জের সমান, দ্যাট মিনস আলফা রশ্মির যে চার্জের মান সেটা হবে 2 × 1.6 × 10⁻⁻19 কুলম্ব বা 3.2 × 10⁻⁻19 কুলম্ব। ওকে, এই আলফা রশ্মির বেগ হয় সবচেয়ে কম, তিনটা তেজস্ক্রিয় রশ্মির মধ্যে আলফা রশ্মির বেগ সবচেয়ে কম। কেন? কারণ তিনটার মধ্যে আলফা হলো সবচেয়ে ভারী। ওকে, আলফা হলো সবচেয়ে ভারী, এর জন্য ওর বেগ হলো কম বা সবচেয়ে কম। বিটা যেটা সেটা তুলনামূলক কম ভারী, সেটার বেগ একটু বেশি। আর গামা যেটা সেটার তো স্থির ভর শূন্য, ওর বেগ সবচেয়ে বেশি, আলোর বেগের সমান। ওকে, যাই হোক 4 নম্বরে আসি, তাহলে বেগ সবচেয়ে কম এবং ভেদনযোগ্যতাও কম। এটার মান আছে, আমরা মানগুলো দেখব। ভেদনযোগ্যতাও কম এবং মাথায় রাখতে হবে এটা কি চার্জ না, এটা তো চার্জ আছে। যে কোনো চার্জিত রশ্মি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রভাবিত হবে। তাহলে ভাইয়া একটু আগে যে আপনি বললেন যে আমরা যখন তেজস্ক্রিয়তা দেখব সেই তেজস্ক্রিয়তা ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দিয়ে প্রভাবিত হবে না, আবার এখন বলতেছেন আলফা রশ্মি প্রভাবিত হবে। ব্যাপার আছে, দেখো তোমার একটা পরমাণু বা একটা স্যাম্পল, হ্যাঁ ধর তোমার কাছে তেজস্ক্রিয় রশ্মি না, তেজস্ক্রিয় পরমাণুর স্যাম্পল আছে। এখানে কি পরিমাণ তেজস্ক্রিয় ভাঙন ঘটবে সেইটা ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড দ্বারা প্রভাবিত হবে না। বাট এখান থেকে যখন আলফা রশ্মি নির্গত হবে, এইভাবে ধরো যখন আলফা রশ্মিগুলা বের হবে, তুমি যদি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড রাখো, সেই আলফা রশ্মিটা ইলেকট্রিক ফিল্ড দ্বারা প্রভাবিত হবে। কেন? কারণ আলফা রশ্মি তো প্লাস চার্জে চার্জিত, প্লাস চার্জের উপর কি ইলেকট্রিক ফিল্ড বল প্রয়োগ করবে না? অবশ্যই করবে। যদি তুমি এই বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করো, কথার কথা এই বরাবর তুমি একটা ইলেকট্রিক ফিল্ড দিছো, ইলেকট্রিক ফিল্ড কি করবে? আলফা রশ্মিকে ঠেলা দিয়ে একটু হইলেও এইদিকে ডিফ্লেক্ট করে দিবে। ঠিক আছে, তো নির্গত রশ্মিটার উপরে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব থাকবে, বাট কি পরিমাণ রশ্মি নির্গত হবে বা তেজস্ক্রিয়তা কি পরিমাণ হবে তার উপর এটার কোনো প্রভাব নাই। ওকে, সো যেই রশ্মিগুলো চার্জিত তাদের উপর অবশ্যই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব আছে। তার মানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা বিক্ষিপ্ত হয়। ঠিক আছে, বিক্ষিপ্ত হয়। সো এগুলো হলো একদম বেসিক বৈশিষ্ট্য আলফা রশ্মির। এই পাঁচটা আপনার অবশ্যই মাথায় রাখা লাগবে। এর বাইরেও কয়েকটা আছে, আমি একটু দেখাই দিই, খেয়াল করো। এই রশ্মি অনেক ভারী কণার সমষ্টি, প্রত্যেকটা কণার ভর এত। বলো তো এটা কই থেকে পাইছে এই ভরটা? ভাই হিলিয়াম নিউক্লিয়াসের যে ভর, এটা সেই ভর। ওকে, হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? দুইটা প্রোটন থাকে, দুইটা নিউট্রন থাকে, তাদের সম্মিলিত ভর এইটাই। ওকে, যাই হোক, বা প্রোটনের ভরের 4 গুণ, সহজ কথা। এরা ধনাত্মক চার্জ বহন করে এবং চার্জের পরিমাণ এই যে 3.2 × 10⁻⁻19, 27 কেন হবে, -19 কুলম্ব। ওকে, তারপর এরা দ্বি আয়নিত হিলিয়াম গ্যাস, মানে হিলিয়ামের উপর 2+ আছে। এরা বৈদ্যুতিক বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। ওকে, কেন বিক্ষিপ্ত হয়? কারণ এরা চার্জগ্রস্ত বা চার্জ যুক্ত। ওকে, এবং বিক্ষেপের অভিমুখ হইতে পারে আলফা রশ্মির চার্জ ধনাত্মক, আচ্ছা এটা নর্মাল কথা লিখছে। এবং এদের আয়নায়ন ক্ষমতা বেশি। আয়নায়ন ক্ষমতা কাদের থাকবে বলো? যারা চার্জিত, ঠিক আছে, তাদেরই শুধুমাত্র আয়নায়ন ক্ষমতা থাকবে। আয়নায়ন ক্ষমতা মানে কি? মানে যখন বাতাসের মধ্যে দিয়ে যাবে, বাতাসকে আয়নাইজড করে দিয়ে যাবে। ঠিক আছে, যখন তুমি আর এই আলফা রশ্মি বাতাসের মধ্যে দিয়ে যাবে, সেই জায়গার বাতাসটাই আয়োনাইজড হয়ে যাবে। সো আলফা রশ্মির চার্জও বেশি, এর জন্য ওদের আয়নায়ন ক্ষমতাও বেশি। বিটা রশ্মির চার্জ হয় কম, এর জন্য ওদের আয়নায়ন ক্ষমতাও হয় কি কম। আর গামা রশ্মির অলমোস্ট আয়নায়ন থাকেই না, থাকলেও খুব কম থাকে আর কি। ঠিক আছে, খুবই সহজ। তো এই বৈশিষ্ট্যগুলা মাথায় রাখা লাগবে। আরো কয়েকটা আছে। এরা ফটোগ্রাফিক প্লেটের উপর প্রতিপ্রভা তৈরি করে বা ওই যে বিক্রিয়া করে আর কি। প্রতিপ্রভা মানে কি? মানে যখন গিয়ে পড়বে ফটোগ্রাফিক প্লেটের উপর, মানে ফসফেট দিয়ে যেটা তৈরি থাকে, তো যখনই আলফা রশ্মি গিয়ে পড়বে সে জায়গাটা না জলজল করে উঠবে। মানে যেখানে গিয়ে আলফা রশ্মি পড়বে সেখানে একটা লাইট দেখা যাবে, সূক্ষ্ম একটা লাইট দেখা যাবে। সো এটাকে বলা হলো প্রতিপ্রভা। এরা সহজেই বস্তু দ্বারা শোষিত হয়, এটা হবে শোষিত হয়। ওকে, মানে অ্যাবজর্বড হয়ে যায় খুব তাড়াতাড়ি। এদের ভেদন ক্ষমতা খুব কম, বললাম না একটু আগে যে ভেদন ক্ষমতা খুব কম। এবং বিটা আর গামার ভেদন ক্ষমতা কিন্তু এর চেয়ে বেশি, কারণ ওদের বেগটা অনেক বেশি। বিটার বেগ হয় অলমোস্ট আলোর বেগের 50% থেকে 80% বা 90% পর্যন্ত, আর গামার বেগ আলোর বেগের সমান। সো এদের ভেদন ক্ষমতা অনেক বেশি। বাট আলফা রশ্মির বেগটা কম হওয়ার কারণে দেখা যায় ওর ভেদন ক্ষমতাটা তুলনামূলকভাবে একটু কম হয়। ওকে, নেক্সট, জিঙ্ক সালফাইড বা বেরিয়াম কি প্লাটিনোসায়ানাইডে আলফা রশ্মি প্রতিপ্রভা, এটা প্রতিভা না, এটা কি প্রতিপ্রভা সৃষ্টি
করে। ওকে, বাতাসে এদের গম্যতার সীমা 0.27 মিটার থেকে 0.09 মিটার, মুখস্থ করা লাগবে, কিচ্ছু করার নাই। বিভিন্ন তেজস্ক্রিয় বস্তু হতে আলফা রশ্মি বিভিন্ন বেগে নির্গত হয় এবং এই বেগের মান এই যে 1.4 ইন্টু 10⁷ থেকে 1.9 ইন্টু 10⁷ হয়। ঠিক আছে, মোটামুটি এই রেঞ্জের মধ্যে থাকে। আলফা রশ্মি শরীরের কোনো অংশে পড়লে ক্ষত সৃষ্টি করে, এই ক্ষত সারানো খুবই মুশকিল, তার মানে শরীরের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পাতলা ধাতব বা অভ্রের পাতের ভিতর দিয়ে যাবার কালে আলফা কণাগুলো চতুর্দিকে বিক্ষেপণ হয়। ঠিক আছে, সো লাস্টেরগুলো তেমন বেশি ইম্পর্টেন্ট না, আপনার কাজ হলো মোটামুটি 6টা বা 7টার মতো বৈশিষ্ট্য মানে মনে রাখা, যেন এমসিকিউতে আসলে বা রিটেনে আসলে আপনি লিখে আসতে পারেন, আপনার লিখে আসা পারা লাগবে। ওকে, সো একদম আইডিয়া না নিয়ে যায়ও না, অ্যাটলিস্ট আমি যতটুকুই যেখানে বলে দিছি এতটুকু হইলেও মাথায় রেখে যায়ও, 5-6 লাইন তো লিখে আসতেই পারবা। ঠিক আছে, আর যদি পারো তাহলে তো ওই যে পুরোটাই মনে রাখতে হবে। ওকে, যাই হোক, এখানে এগুলো ইম্পর্টেন্ট, মাথায় রাখেন। এবার নেক্সট বিটা রশ্মি। ওকে, আচ্ছা বিটা নিয়ে আমি একটু বলি, বিটার ব্যাপারটা একটু বলি। বিটা রশ্মি জিনিসটা আসলে কি? বিটা রশ্মি হলো পজিটিভ ইলেকট্রন। ঠিক আছে, বিটা রশ্মি কি? বিটা রশ্মি হলো পজিটিভ ইলেকট্রন। ও উল্টা বললাম, সরি, ওর তো পজিট্রন, সরি। বিটা রশ্মি হলো ইলেকট্রনের ফ্লো, উল্টা বলছি, ইলেকট্রনের ফ্লো। ওকে, এখন তোমার কাছে মনে হবে যে ভাইয়া ইলেকট্রন কই থেকে আসলো, তাই না? এই জিনিস মনে হচ্ছে না, ইলেকট্রন কই থেকে আসলো? বিটা রশ্মি তো নিউক্লিয়াস থেকে নির্গত হচ্ছে, নিউক্লিয়াসের মধ্যে আবার ইলেকট্রন কই থেকে আসলো? আছে, কি বললাম একটু আগে, নিউক্লিয়াসের মধ্যে কন্টিনিউয়াসলি প্রোটন নিউট্রনে রূপান্তরিত হবে এবং নিউট্রন প্রোটনে রূপান্তরিত হবে। চিন্তা করো, তোমার কাছে একটা নিউট্রন আছে, ও চার্জ নিরপেক্ষ। ওকে, চার্জ নিরপেক্ষ। এখান থেকে ও যদি একটা প্রোটনে রূপান্তরিত হয়, তার মানে কি ওর চার্জ হওয়া লাগবে +1। কিভাবে হবে? একটা ইলেকট্রন নির্গমনের মাধ্যমে। সো দেখা যাবে তখন এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে যাচ্ছে। ইলেকট্রনটা কই থেকে বের হইলো? নিউক্লিয়াস থেকে বের হয়েছে, এবং এটাকে আমরা কি বলবো? বিটা রশ্মি। ঠিক আছে, সো বিটা রশ্মি আর কিছুই না, ইলেকট্রনের ফ্লো। তাহলে বিটা রশ্মির ভর কত হবে? ইলেকট্রনের ভরের সমান 9.1 ইন্টু 10⁻31 কেজি। ঠিক আছে, বিটা রশ্মির চার্জ কত হবে? ইলেকট্রনের চার্জের সমান -1.6 ইন্টু 10⁻19 কুলম। বিটা রশ্মির বেগ হয় অনেক বেশি, আলোর বেগের কাছাকাছি। ঠিক আছে, মোটামুটি আলোর বেগের কাছাকাছি হয়। এবং বিটা রশ্মি যখন তোমার একটা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যায়, তখন কিন্তু তারা বিক্ষিপ্ত হয়। কেন? কারণ চার্জ তো আছে, তাই না? চার্জই তো যে কোনো রশ্মি যাওয়ার সময়, মানে ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যাওয়ার সময় বিক্ষিপ্ত হবে। সো সিমিলারলি বিটা রশ্মিও কি হয়? বিটা রশ্মি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা বিক্ষিপ্ত হয়। সহজ, বিক্ষিপ্ত হয়। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা বলো তো, এই বিটা রশ্মির কি ভেদন ক্ষমতা আলফার চেয়ে বেশি হবে না? অবশ্যই বেশি হবে। কেন? কারণ বেগটা বেশি। ওকে, সো বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফার চেয়ে বেশি, আলফা এর চেয়ে বেশি। বুঝছেন? সেরকম কয়েকটা আমাদের মাথায় রাখা লাগবে, বেসিক আইডিয়াগুলো থাকলেই আর কোনো সমস্যা নাই। দেখো এখানে অনেক কিছু লেখা আছে। বিটা রশ্মির চার্জ, এটার চার্জ একটা ইলেকট্রন বা পজিট্রন, মানে ঋণাত্মক বা ধনাত্মক। আচ্ছা ধনাত্মক কেমন হয় এটা একটু বলে দিই। মানে আমরা যেটা নিয়ে মেইনলি পড়াশোনা করি এটা হলো ঋণাত্মক বিটা রশ্মি। ঠিক আছে, এটা কি? ঋণাত্মক বিটা রশ্মি। বিটা রশ্মির আবার একটা ধনাত্মক ভার্সনও আছে। সেই ধনাত্মক ভার্সনটা আবার কি? সেই ধনাত্মক ভার্সনটা আসলে এভাবে দেখো, ধরো তোমার কাছে একটা প্রোটন আছে, সেই প্রোটনটা থেকে নিউট্রন উৎপন্ন হবে। কোথায়? নিউক্লিয়াসের মধ্যে। ওকে, মানে তোমার নিউক্লিয়াসের মধ্যে কন্টিনিউয়াসলি প্রোটন নিউট্রন হইতে থাকে প্রোটন, আর প্রোটন হইতে থাকে নিউট্রন। সো যখন একটা নিউট্রন প্রোটন হবে তখন তো ইলেকট্রন নির্গত হবে, বাট যখন একটা প্রোটন নিউট্রন হবে তখন কেমনে? দেখো এখানে একটা প্লাস চার্জ আছে, সেখান থেকে সে নিউট্রাল হবে, তার জন্য তার কি করা লাগবে? একটা প্লাস চার্জকে বাইরে বের করে দেওয়া লাগবে। সো একটা ইলেকট্রনের মতোই একটা প্লাস চার্জ এখান থেকে বাইরে বের হবে, যেটার চার্জ ইলেকট্রনের প্লাসের সমান। এটার নাম হলো পজিট্রন বা ধনাত্মক ইলেকট্রন। ঠিক আছে, পজিট্রন বা ধনাত্মক ইলেকট্রন। এটার ভর কত? ইলেকট্রনের ভরের সমান। এটার চার্জ কত? ইলেকট্রনের চার্জের সমান বাট পজিটিভ, মানে 1.6 ইন্টু 10⁻19। সো এই চার্জের মানটা +1.6 ইন্টু 10⁻19 কুলম্ব হইতে পারে যদি আপনার এখানে ইলেকট্রনের পরিবর্তে পজিট্রন বের হয়। পজিট্রনের
ফ্লো, দুইটাই হইতে পারে, পসিবল কেস দুইটাই আছে। যদি ইলেকট্রন বের হয় সেক্ষেত্রে আমরা এটাকে বলি কি নেগেটিভ বিটা রশ্মি, বিটা মাইনাস, আর যদি পজিট্রন বের হয় সেটাকে বলা হয় পজিটিভ বিটা রশ্মি বা বিটা প্লাস। ওকে, মাথায় রাখেন, সিম্পল। এবার দেখো এটার ভর, বিটা কণার ভর একটা ইলেকট্রনের ভরের সমান। ওকে, এই যে দেখো নেগেটিভ বিটা ক্ষয়, নেগেটিভ বিটা ক্ষয়ে কি হবে, একটা নিউট্রন একটা প্রোটনে রূপান্তরিত হবে, সেই ক্ষেত্রে একটা ইলেকট্রন বের হবে আর সাথে সাথে একটা অ্যান্টি নিউট্রিনো বের হবে। হ্যাঁ, এটা হলো একটা পার্টিকেল, এগুলো পার্টিকেল ফিজিক্সের অংশ, মানে জানলেও হবে না জানলেও হবে, সমস্যা নাই। আর তোমার যখন একটা প্রোটন একটা নিউট্রনে রূপান্তরিত হবে তখন একটা পজিট্রন বের হবে এবং একটা ইলেকট্রন একটা নিউট্রিনোতে পরিবর্তিত হবে বা একটা নিউট্রিনো নির্গত হবে আর কি, ঠিক আছে। সো প্রথম ক্ষেত্রে নির্গত হয় একটা অ্যান্টি নিউট্রিনো একটা ইলেকট্রনের সাথে, আর হলো পরবর্তী ক্ষেত্রে নির্গত হয় একটা পজিট্রন একটা নিউট্রিনোর সাথে। ওকে, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, বেসিক আইডিয়াটা থাকলেই হবে যে নিউট্রন যখন প্রোটনে রূপান্তরিত হচ্ছে তখন আমাদের নেগেটিভ বিটা রশ্মি বের হয়, আর যখন আমাদের প্রোটনটা নিউট্রনে রূপান্তরিত হচ্ছে তখন পজিটিভ বিটা ক্ষয় হয়। ওকে, গুড, ফাইন। এবার দেখো বেগ, বিটা কণার বেগ আলোর গতির প্রায় 90%, 50% থেকে 90%-এর মধ্যে ভ্যারি করে, সো ওর বেগ কিন্তু অনেক বেশি। শক্তি, এর শক্তিও যে লাইক তোমার কোন নিউক্লিয়াস থেকে নির্গত হচ্ছে, তার বেগ কীরকম তার উপর শক্তি ডিপেন্ড করবে, বাট শক্তি মোটামুটি ভালোই, বেশ ভালো শক্তি হয়। লাইক শক্তি আলফা কণার চেয়ে বেশি, আলফা কণা যতটা ভেদ করতে পারে বিটা কণা তার চেয়ে, বা বিটা রশ্মি তার চেয়ে আরও বেশি ভেদ করতে পারে। সো শক্তি অবশ্যই আলফা কণার চেয়ে বেশি। ভেদন ক্ষমতা, বিটা কণাগুলি আলফা কণার চেয়ে বেশি ভেদ করতে পারে, তবে গামা রশ্মির চেয়ে কম ভেদ করতে পারে, কারণ গামা রশ্মির শক্তি সবচেয়ে বেশি হয় এবং এদের বেগ হয় আলোর বেগের সমান। ওকে, আর জৈবিক প্রভাব, বিটা কণাগুলো মানবদেহের টিস্যুতে ক্ষতিকারক হতে পারে। ওকে, যে কোনো তেজস্ক্রিয় রশ্মি আসলে আমাদের জন্য ক্ষতিকর, ভালো কিছু না। ওকে, গ্রেট। বিটা কণার ব্যবহার, এই যে চিকিৎসা ক্ষেত্রে বিটা কণা থেরাপিতে ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করতে বিটা কণা ব্যবহার করা হয়। বিটা কণা শিল্প ক্ষেত্রে দিয়ে কি বিভিন্ন পদার্থের গঠন বৈশিষ্ট্যগুলো অধ্যয়ন করা হয়। পরিবেশ বিজ্ঞানে বিটা কণা ব্যবহার করে পরিবেশের তেজস্ক্রিয়তা মাপা হয়। সো এটা হলো বিটা কণার ব্যবহার। আরও দুই একটা বৈশিষ্ট্য ছিল, বলে আমি তো এখানে বললামই, মধ্যে তারও দেখি ইনক্লুড করছি কিনা। ভর বলছি, চার্জ বলছি, এই যে এটা দিয়ে বিক্ষিপ্ত হবে, আর ভেদন ক্ষমতা, হ্যাঁ এতগুলো মাথায় রাখলেই চলবে। মানে এত কিছু তো পরীক্ষা আসলে মুখস্থ করে যাওয়াটা টাফ হয়ে যায়, ঠিক আছে। সো তোমার কাজ হলো মেইন জিনিসগুলো মাথায় রাখা, মেইন জিনিসগুলো মাথায় থাকলে আর কোনো সমস্যা হবে না। ওকে, সো আমাদের বিটা রশ্মি গেল, ফাইনালি হলো আমাদের গামা রশ্মি, ঠিক আছে। গামা রশ্মি নিয়ে আমি একটু বলি। গামা রশ্মি আসলে আলো, বুঝছো। গামা রশ্মি কি তাড়িত চৌম্বক তরঙ্গ বা আলো। ওকে, এটা হলো তাড়িত চৌম্বক তরঙ্গ বা আলো। সো আলোর যা যা বৈশিষ্ট্য আছে গামা রশ্মিরও তাই তাই বৈশিষ্ট্য আছে। বলো তাহলে গামা রশ্মির নিশ্চল ভর কত হবে? এই আলো বা ফোটনের নিশ্চল ভর কত? নিশ্চল ভর 0, তাহলে গামা রশ্মিরও নিশ্চল ভর 0। সেকেন্ড কথা, আলোর বেগ কত হয়? 3 × 10⁸, তাহলে গামা রশ্মির বেগও 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর কণাকে ফোটন, তাই না? ফোটনের কি চার্জ আছে? ফোটনের কোনো চার্জ নেই, তাহলে গামা রশ্মির কোনো চার্জ থাকবে? নো, তাহলে গামা রশ্মির চার্জ নাই, সরি, গামা রশ্মির চার্জ নাই। গুড। তারপর ভাইয়া 4 নাম্বারটা, যেহেতু গামা রশ্মির চার্জ নাই তাহলে কি ও ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দ্বারা বিক্ষিপ্ত হবে? না তো, চার্জ থাকলে বিক্ষিপ্ত হইতো। সো গামা রশ্মি কিন্তু ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা বিক্ষিপ্ত হয় না। ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা কি হয় না? বিক্ষিপ্ত হয় না। ওকে, এবং ওদের ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, ঠিক আছে। ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। দেখো বুঝতে পারছো কিনা, সহজ জিনিস। ওকে, সো মোটামুটি এগুলো মাথায় রাখলে চলবে, মানে আপনার আলোর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো মাথায় রাখলেই হয়ে যাচ্ছে। ওকে, সো দেখো এখানে এগুলো লেখাও আছে যে গামা রশ্মি আধান নিরপেক্ষ, এটি তাড়িত চৌম্বক তরঙ্গ আকারে সঞ্চালিত হয়। এই রশ্মি চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। এর দ্রুতি আলোর দ্রুতির সমান। এটি বেশ কয়েক সেন্টিমিটার সীসার পাতকেও ভেদ করে যাইতে পারে, তার মানে কি ওর ভেদন ক্ষমতা অনেক বেশি, ঠিক আছে। সেই হলো আমাদের গামা রশ্মি। এবার আমরা যাব তেজস্ক্রিয় ক্ষয়ের ফর্মুলাতে। দেখো এই পর্যন্ত বুঝছো কিনা? এই তিনটা রশ্মির বৈশিষ্ট্য অবশ্যই মাথায় রাখতে হবে আপনার, ভুলে গেলে কিন্তু হবে না। ওকে, দেখেন বুঝছেন কিনা। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দিবে দিবে, কেন দিবে না? ঠিকঠাক লিখতে পারলে অবশ্যই দিবে, ম্যাথই তো আছে, কেন দিবে না? ঠিকঠাক লিখতে পারলে অবশ্যই দিবে, ঠিক আছে। এই পর্যন্ত বুঝছো কিনা বাচ্চারা? দেখো
এ পর্যন্ত কি আমরা বুঝছি রে? দেখ কি রে, আয় হায়, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। এ পর্যন্ত কি বুঝতে পেরেছেন আপনারা? দেখেন তাহলে চ্যাপ্টারের মোটামুটি থিওরিটিক্যাল যে পার্টটা ছিল, থিওরিটিক্যাল পার্ট মোটামুটি আমাদের পড়া হয়ে গেছে, ক্লিয়ার। ওকে, আমরা এখন ম্যাথমেটিক্যাল পার্টে যাব, মানে যেখানে বিভিন্ন সূত্র টুত্র আছে আর কি। ওকে, সূত্রগুলো খুব সহজ, বুঝছি। ওকে, তাহলে চলো জীবনটা একটু সহজ করে দেওয়া যাক। তেজস্ক্রিয় ক্ষয় সেটা তো বললামই, যে একটা তেজস্ক্রিয় পরমাণু সে তো আনস্টেবল, সে কি করতেছে, তেজস্ক্রিয় রশ্মি বের করে দিচ্ছে এবং নতুন একটা নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। এই জিনিসটাকে আমরা বলি একটা তেজস্ক্রিয় ক্ষয়। সেরকম 10টা যদি হয় 10টা তেজস্ক্রিয় ক্ষয়। ওকে, সো এখান থেকে আমাদের বেশ কয়েকটা ফর্মুলা লাগবে, এগুলোর মধ্যে আমি যাচ্ছি না, আমি জাস্ট তোমাদের আসল জিনিসটা বুঝাই। হ্যাঁ, dn বাই dt, হ্যাঁ এই যে এখানে আমি লিখতেছি, দেখ খেয়াল করো, যেটা যেটা তোমাদের লাগবে। প্রথম যে ফর্মুলাটা লাগবে সেটা হলো তেজস্ক্রিয়তা, না তেজস্ক্রিয়তা, হ্যাঁ প্রথমে লাগবে তেজস্ক্রিয়তার ফর্মুলা। লেখো তেজস্ক্রিয়তা, আমি সবকিছু একবার লিখে দিই। তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা হলো dn বাই dt এবং এটার মান হবে ল্যামডা n, ঠিক আছে? এটা হলো তেজস্ক্রিয়তা বের করার মানে একদম বেসিক ফর্মুলা এবং এটার এককটা কি? একক হলো ডিকে পার সেকেন্ড। ওকে, ডিকে পার সেকেন্ড। ল্যামডাটা কি? ল্যামডা হলো ক্ষয় ধ্রুবক। ওকে, ক্ষয় ধ্রুবক। এবং এনটা কি? এন হলো তুমি যেই মুহূর্তে তেজস্ক্রিয়তা বের করতেছো ওই মুহূর্তে পাত্রের মধ্যে উপস্থিত পরমাণুর সংখ্যা বা অবশিষ্ট পরমাণুর সংখ্যা, ঠিক আছে? সো যেই মুহূর্তে আমরা তেজস্ক্রিয়তাটা বের করতেছি ওই মোমেন্টে বা ওই মোমেন্টে পাত্রে উপস্থিত পরমাণুর সংখ্যা, উপস্থিত বা অবশিষ্ট পরমাণুর সংখ্যা, ঠিক আছে? অবশিষ্ট পরমাণুর সংখ্যা, ঠিক আছে? এখন এই অবশিষ্ট পরমাণুর সংখ্যা বের করারও ফর্মুলা আছে, সেটা কি ভাইয়া? সেটা হলো n ইজ ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, যেটাকে আমরা সূচকীয় সূত্র বলি তেজস্ক্রিয়তার। হ্যাঁ, এটাকে কি বলা হয়? তেজস্ক্রিয়তার সূচকীয় সূত্র। ওকে, এটা আরেকটা ভার্সন আছে, ln n ডিভাইডেড বাই n নট ইজ ইকুয়ালস টু মাইনাস ল্যামডা টি, অথবা ln n নট বাই n ইজ ইকুয়ালস টু ল্যামডা টি, ঠিক আছে? সহজ, এইটা এইটা, ঠিক আছে? এখানে এনটা কি? এন হলো টি সেকেন্ড পর আপনার পাত্রে অবশিষ্ট পরমাণুর সংখ্যা, ঠিক আছে? এন কি? এন হলো টি সেকেন্ড পর, মানে যে লিখছি না টি, ওই টি সময় পর, টি সেকেন্ড পর পাত্রে অবশিষ্ট পরমাণুর সংখ্যা, পাত্রে অবশিষ্ট পরমাণুর সংখ্যা, ঠিক আছে? এন নটটা কি? এন নট হলো শুরুতে পাত্রের পরমাণুর সংখ্যা, শুরুতে পরমাণুর সংখ্যা মানে ইনিশিয়ালি কতগুলো ছিল, শুরুতে পরমাণুর সংখ্যা। আর ল্যামডাটা তো আমাদের ক্ষয় ধ্রুবক, আর টি হলো কত সময় পর বা কত সময় ধরে তুমি অবজারভেশনটা চালাচ্ছ, ঠিক আছে? গেল। এছাড়া আমাদের ক্ষয় ধ্রুবক বের করার ফর্মুলা আছে। ক্ষয় ধ্রুবকের ফর্মুলা কি ছিল? দুইটা ফর্মুলা ছিল, ল্যামডা ইজ ইকুয়ালস টু ln2 ডিভাইডেড বাই টি হাফ। টি হাফটাকে কি বলা হয়? অর্ধায়ু বলা হয়। অথবা ল্যামডা, আচ্ছা আমি এটা পরের পেজে লিখি, ঠিক আছে? আপাতত এই পর্যন্ত দেখো এই ফর্মুলা আর এটা হলো তেজস্ক্রিয়তার ফর্মুলা। কারণ অনেক সময় না আমরা এটা মাথায় রাখি, বাট তেজস্ক্রিয়তা যদি তোমার বের করতে বলে ওই ফর্মুলা তোমার জানাই থাকে না। যেমন আমি এটা ফেস করছিলাম, আমি যখন সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিই একটা প্রশ্ন আসছিল এরকম, কোন একটা ক্লাস টেস্টে বা টেস্ট পরীক্ষায় কোথাও একটা আসছিল, বা কোথায় আসছিল আমার খেয়াল নেই, বাট কলেজে কোনো একটা পরীক্ষা আমি এটা ফেস করছি, তেজস্ক্রিয়তা আসছে, ঠিক আছে? আমার আর মাথায় আসতেছে না তেজস্ক্রিয়তার সূত্র আবার কোনটা। এইটা হলো তেজস্ক্রিয়তার সূত্র, ঠিক আছে? যে dn বাই dt ইজ ইকুয়ালস টু ল্যামডা n। ওকে, মাথায় রাখেন ল্যামডাটা হলো ক্ষয় ধ্রুবক আর n হলো অবশিষ্ট পরমাণুর সংখ্যা। আচ্ছা, এবার আমরা একটু ক্ষয় ধ্রুবক নিয়ে পড়াশোনা করি বা অর্ধায়ু নিয়ে পড়াশোনা করি, যদিও ডিটেলসে সবকিছুই লেখা আছে। ক্ষয় ধ্রুবক, ঠিক আছে? ক্ষয় ধ্রুবক এবং অর্ধায়ুর মধ্যে সম্পর্ক কি? ল্যামডা ইজ ইকুয়ালস টু ln2 ডিভাইডেড বাই টি হাফ। টি হাফটাকে কি বলা হয়? অর্ধায়ু। অর্ধায়ু মানে কি? তোমার এই মুহূর্তে পাত্রে যতগুলা পরমাণু আছে তার সংখ্যা ক্ষয় হয়ে অর্ধেক হইতে কতটুকু সময় লাগবে সেটাই হলো অর্ধায়ু। ধরো তোমার কাছে 1 লাখ পরমাণু আছে পাত্রের মধ্যে, সেই 1 লাখ পরমাণু 50,000-এ রূপান্তরিত হইতে
কতটুকু সময় লাগবে সেইটাই ওই তেজস্ক্রিয় স্যাম্পলটার অর্ধায়ু। ওকে, একদম সিম্পল, মানে সহজ কথা, উপস্থিত পরমাণুর সংখ্যা অর্ধেক হইতে যে সময়টা লাগে, তার মানে এই টি হাফ সময় পর অবশিষ্ট পরমাণুর সংখ্যা হবে শুরুতে থাকা পরমাণুর সংখ্যার অর্ধেক। জাস্ট এটা মাথায় রাখেন, ঠিক আছে? সো এটা হলো আমাদের ক্ষয় ধ্রুবকের সাথে অর্ধায়ুর সম্পর্ক। আরেকটা আছে গড় আয়ু, সেই গড় আয়ুর সাথে ক্ষয় ধ্রুবকের সম্পর্কটা কি? ল্যামডা ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই টাউ এভারেজ। ওকে, সো এই হলো গড় আয়ু এবং ক্ষয় ধ্রুবকের সম্পর্ক, এটা হলো অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের সম্পর্ক। এখান থেকে চাইলে আমরা গড় আয়ু এবং অর্ধায়ুর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। দেখো এটা সমান ল্যামডা, এটা সমান ল্যামডা, সো আমরা বলতে পারি ln2 বাই টি হাফ ইজ ইকুয়ালস টু 1 বাই টাউ এভারেজ। তাহলে কি বলা যায়? টি হাফ ইজ ইকুয়ালস টু টাউ এভারেজ মাল্টিপ্লাইড বাই ln2। ln2 এর ভ্যালু কত হয়? 0.693, ঠিক আছে? ln2 যেটা আছে এটার ভ্যালু হয় 0.693। ওকে, সো এখান থেকে এটাও বলা যায় যে অর্ধায়ুটা কিন্তু গড় আয়ুর চেয়ে ছোট হবে। খেয়াল করছো? অর্ধায়ু কি হবে? অর্ধায়ু হবে লেস দ্যান গড় আয়ু। ওকে, কারণ ln2 এর ভ্যালু হলো 0.693, বাট তো ছোট। ছোট কি মানে একের চেয়ে ছোট, একের চেয়ে ছোট কিছুতে গুণ করলে রেজাল্ট অবশ্যই ছোটই আসবে। ওকে, সো এই ফর্মুলাগুলো আমাদের মেইনলি লাগতেছে, এর বাইরে আসলে আর কোনো ফর্মুলা লাগতেছে না। আর একটা গ্রাফ আছে এখানে, গ্রাফটা যদি আমি এঁকে আনছি, খেয়াল, এই যে এই গ্রাফটা, এইটা সূচকীয় সূত্রের গ্রাফটা, ঠিক আছে? দেখো এই গ্রাফটা কেন এরকম, মানে এটা হলো যে এই ফর্মুলা দিয়ে আঁকা, n ইজ ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এইটার গ্রাফ হলো এইটা, ঠিক আছে? সো দেখো যখন তোমার টাইম, এই যে এটা টি হাফ, এটা হলো টি হাফ, ঠিক আছে? তখন তোমার পরমাণুর সংখ্যা কত হয়েছে? শুরুতে ছিল হলো n নট, হ্যাঁ? যখন তুমি অর্ধায়ুর সমান সময় আসছো, তোমার পরমাণুর সংখ্যা অর্ধেক হয়ে গেছে, 0.5 n নট হয়ে গেছে, ঠিক আছে? যখন তুমি 2t হাফ সময়ে গেছো, ঠিক আছে, তখন পরমাণুর সংখ্যা কি হয়েছে? দেখো আরো অর্ধেক হয়ে গেছে, 0.5 n নটের অর্ধেক কত? 0.25 n নট, ঠিক আছে? সো অর্ধায়ু সময় পর পর জাস্ট অর্ধেক হবে, অর্ধেক হবে। ওকে, সো যখন তুমি 3t হাফে যাবা, 3t হাফ, তখন কি হবে? ওই যে 0.25 n নট ছিল তারও অর্ধেক হয়ে যাবে, মানে 0.125 n নট বা 1/8 n নট হবে, ঠিক আছে? সো এটাই হলো আমাদের সূচকীয় সূত্রের গ্রাফটা। এই গ্রাফ থেকে অনেক সময় প্রশ্ন আসে, তোমাকে দেখবে এরকম দিয়ে দিবে যে t ইজ ইকুয়াল, ধরো এরকম একটা প্রশ্ন দিছে এরকম, হ্যাঁ দাঁড়াও, এরকম প্রশ্ন আসে, গ্রাফ থেকে প্রশ্ন আসে, এখানে আছে n অবশিষ্ট পরমাণুর সংখ্যা, এখানে আছে হলো টাইম। ওকে, তোমাকে এরকম দিয়ে দিয়েছে টা 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 টা, ধরো এই, ঠিক আছে? তোমাকে বলছে যে এখানে একটা দিয়ে দিচ্ছে আর এখানে একটা দিয়ে দিচ্ছে, এটা এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট। বি পয়েন্টে পরমাণুর সংখ্যা বলছে n নট বাই 2 এবং সময়টা বলছে t ইজ ইকুয়ালস টু ধরো 2 বছর, ঠিক আছে? তোমাকে বলছে যখন এ পয়েন্টে আসছি তখন সময় হলো 1 বছর বা ধরো 1.5 বছর, কত? 1.5 বছর। তোমাকে বলছে এ পয়েন্টে অবশিষ্ট পরমাণুর সংখ্যা কত? কেমনে বের করবা? খুবই সহজ, দেখো তোমাকে n নট বাই 2 তে পৌঁছাইতে যে সময়টা দরকার সেটা দিয়ে দিছে না, 2 বছর দিয়ে দিছে না, তো আমার টেকনিক্যাল তোমার কি দিয়ে দিছে? তোমাকে অর্ধায়ু দিয়ে দিছে, টি হাফ দিয়ে দিছে, ঠিক আছে? কি দিয়ে দিছে? টি হাফ। তোমার যদি টি হাফ জানা থাকে কিন্তু তুমি কি বের করতে পারবা? ল্যামডা বের করতে পারবা। কেমনে? ল্যামডা ইজ ইকুয়ালস টু টি হাফ বা ln2 ডিভাইডেড বাই টি হাফ। সো তোমার ল্যামডা বের হয়ে যাবে। তোমাকে কি বলছে? এই 1.5 বছর সময় পর অবশিষ্ট পরমাণুর সংখ্যা কত? কেমনে বের করবা? n ইজ ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তুমি ল্যামডার ভ্যালু জানো, টি এর ভ্যালু জানো, বসাই দিবা, বসাই দিলে n এর ভ্যালু চলে আসবে n নটের রেসপেক্টে, ঠিক আছে? সহজ। তো এই গ্রাফ থেকে মাঝে মধ্যে কোয়েশ্চেন আসে, গ্রাফটা আসলে কি মিন করে এটা বোঝাটা জরুরি। এই অক্ষ বরাবর আছে সময় এবং এই অক্ষ বরাবর আছে নির্দিষ্ট সময়ে পাত্রে অবশিষ্ট পরমাণুর সংখ্যা, ঠিক আছে? সো এখানে এটা কি? পাত্রে অবশিষ্ট পরমাণুর সংখ্যা, এটা যেন ভুল না হয়, পাত্রে অবশিষ্ট পরমাণুর সংখ্যা, ঠিক আছে? এইটা যেন কোনোভাবেই ভুল না হয়, একদম ইজিয়েস্ট ফর্মুলা, এখান থেকে এই ফর্মুলা দিয়ে ম্যাথ আসে। সো এটা যেন কোনোভাবেই আমরা ভুল না করি, 2-3টা ফর্মুলাই আছে এখানে। ওকে, যাই হোক পারবো আশা করি। সো এখানে যে আরো কয়েকটা দেওয়া আছে, খেয়াল করো, তোমার গ্রাফ যত উপরের দিকে যাবে ক্ষয় ধ্রুবকের তত কম মান। কেন কম মান বলো তো? দেখো তোমার গ্রাফ যত নিচে নামতেছে তার মানে ক্ষয় তত বেশি হচ্ছে, ঠিক আছে? আর যত উপরের দিকে যাচ্ছে তার মানে কি সময়ের সাথে সাথে ক্ষয় তত কম হচ্ছে। ক্ষয় যত বেশি হবে ক্ষয় ধ্রুবক তত বড়। মাথায় রাখবা কি?
ক্ষয় যত বেশি ক্ষয় ধ্রুবক তত বড়, বা ক্ষয়ের হার যত বেশি, ক্ষয় হওয়ার হার যত বেশি বা রেট যত বেশি, রেট যত বেশি ক্ষয় ধ্রুবক তত বড়। ঠিক আছে, ধ্রুবক তত বড়। ওকে, গুড। দেখো যখন তোমার গ্রাফটা বেশি স্লোপি, তার মানে কি সময়ের সাথে সাথে খুব দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে, সো ক্ষয় ধ্রুবকটা বড়। আর যখন কম স্লোপি, তার মানে কি সময়ের সাথে সাথে এত দ্রুত ক্ষয় হচ্ছে না, কম্পারেটিভলি আস্তে আস্তে ক্ষয় হচ্ছে, সো তখন তোমার ক্ষয় ধ্রুবকটা ছোট। এর জন্য কম্প্যারিজনটা এরকম আসছে, মাথায় রাখেন, ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। ঠিক আছে, মনে থাকবে, শিওর, গুড। এবার গড় আয়ু, এটা তো আমরা অলরেডি দেখলাম, 1/λ দেখেছি। ভাঙনের হার, এটাও আমরা দেখছি, নতুন কিছু না, সবই দেখা। এবার আমরা ভর ত্রুটিতে যাব, বাট তার আগে এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। দেখো এই পর্যন্ত কি তোমাদের ক্লিয়ার হয়েছে? আজ আপনার কোর্স শেষ করলাম, কাল থেকে ওয়ান শট করব। বেস্ট অফ লাক। ঠিক আছে, স্লাইড তো দিবই, কেন দিব না, রিভিশন দিতে হবে, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, সমস্যা নেই। দেখো বুঝছো কিনা, বুঝছো কি না, দেখো 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 দেখো, সবাই কি বুঝতে পেরেছো এই পর্যন্ত? কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, আর বুঝতে পারলে তো খুবই ভালো। দেখো আমাকে একটু জানিয়ে দাও তোমরা কি বুঝেছো না কি বোঝনি। ভাইয়া আরেকবার, ভাইয়া কোন জায়গাটা বুঝো নাই বলো তো একটু, মানে একটু আরেকবার, বাট কোনটা? ভাই আমি কিছু সিকিউ করছি, বাট অ্যান্সারগুলো আমার কাছে নেই। এখন যদি সেই কোয়েশ্চেনগুলো আসতো, চেক করে দিলে অনেক উপকার হতো। এখন সিকিউগুলোকে আপনাকে সেন্ড করব নাকি নাইম ভাইয়াকে? নাইমকে পাঠাইলে একটু ভালো হয়, আর আমরা পরবর্তী দিন সিকিউ সলভ করাবো। হ্যাঁ, মানে আজকে তো ওয়ান শট ক্লাস নিচ্ছি, সো পরের দিন তো আমরা সিকিউ সলভ করাবোই। তোমার যে সিকিউগুলো আছে সেগুলোর মধ্যে ইনক্লুডেড থাকতেও পারে, সো একটু দেখো আগে, পরের ক্লাসটা করো, তাইলেই বুঝে যাবা। ওকে ভাইয়া, কোন জায়গাটা রিক্যাপ করব? মানে রিক্যাপ মানে কি এই জায়গাটা? এটা এখানে যেটা বলছি সেটা হলো যে ক্ষয় হওয়ার রেট যত বেশি হবে ক্ষয় ধ্রুবক তত বড় হবে। যেমন দেখো এখানে সময়ের সাথে সাথে খুব দ্রুত গ্রাফটা নেমে যাচ্ছে, তার মানে কি সময়ের সাথে সাথে বেশি হারে ক্ষয় হচ্ছে, তাই না? মানে গ্রাফের ঢাল দ্বারা আমরা কি বুঝবো বলো তো? এই গ্রাফের ঢালটা কি? এই গ্রাফের ঢাল হলো dn/dt। এই গ্রাফের ঢাল কিন্তু তেজস্ক্রিয়তা। এই যে এই গ্রাফটা, হ্যাঁ, এটার ঢাল কিন্তু তেজস্ক্রিয়তা। ওকে, সো এই গ্রাফের ঢাল দ্বারা আমরা আসলে তেজস্ক্রিয়তা বুঝি। সো যেইটা যত বেশি দ্রুত ক্ষয় হবে তার ঢাল তত বেশি, কারণ সে বেশি ঢালু, তাই না? যে জিনিস বেশি ঢালু তার কি ঢাল বেশি, তো যার ঢাল বেশি তার তেজস্ক্রিয়তা বেশি। তেজস্ক্রিয়তা বেশি মানে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকটাও বড়। এর জন্য যেটা সবচেয়ে বেশি স্লোপি তার তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক সবচেয়ে বড়, আর যেটা সবচেয়ে কম স্লোপি তার তেজস্ক্রিয়তা সবচেয়ে কম, তার মানে তার তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকও সবচেয়ে কম। ওকে, ক্লিয়ার? ওকে, দেখো এখন বুঝছো কিনা? হ্যাঁ, যে স্লাইডটাই বললাম, আবার বুঝছো? তো এই চ্যাপ্টার থেকে সিকিউ অ্যান্সার করলে ফুল মার্কস দিবে, ঠিকঠাক অ্যান্সার করলে কেন দিবে না ভাই? ঠিকঠাক অ্যান্সার করলে অবশ্যই দিবে। ওকে, চলেন সামনে আগাই। এখন আমরা পড়বো কি ভর ত্রুটি। ঠিক আছে, আচ্ছা ভর ত্রুটি জিনিসটা না খুব সহজ, এখানেও জাস্ট 3টা ফর্মুলাস আমি বলে দিই, এত পেঁচানোর কিছু নাই। মানে ব্যাপারটা হলো এরকম যে ধরো তোমার কাছে একটা কি আছে, ধরো সোডিয়াম নিউক্লিয়াস আছে। ঠিক আছে, কি আছে, কথার কথা, সোডিয়াম নিউক্লিয়াস। ওকে ফাইন, এই সোডিয়াম নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে আঁকো, ধরো এই এরকম। ঠিক আছে, ওকে, এটার মধ্যে থাকে কি বলতো? এটার মধ্যে থাকে 11টা প্রোটন এবং 12টা নিউট্রন। ওকে, এবং ধরো ওর ভর হলো এম। কত ভাইয়া? এম। এটা কিসের ভর? সোডিয়াম নিউক্লিয়াসের ভর। এখন সোডিয়াম নিউক্লিয়াসের মধ্যে 11টা প্রোটন আর 12টা নিউট্রন ছাড়া আর কিছু নাই। তাহলে আমরা একটা কাজ করি, আলাদা আলাদাভাবে 11টা প্রোটন আর 12টা নিউট্রন নেই। ঠিক আছে, এটা সোডিয়াম নিউক্লিয়াসের ভিতরে না, আলাদাভাবে নিছি। ওকে, তাহলে এটার ভর কত হবে? এইটার ভর হবে 11টা প্রোটনের ভর প্লাস 12টা নিউট্রনের ভর, তাই না? এইটাই তো। এবং এই দুইটা কি সমান আসার কথা না? তুমি একবার চিন্তা করে দেখো, তোমার সোডিয়াম নিউক্লিয়াসের ভিতর আছে 11টা প্রোটন 12টা নিউট্রন, তাদের সম্মিলিত ভর আসছে এম। আর এখানে আমরা কি করছি, বিচ্ছিন্নভাবে থাকা 11টা প্রোটন আর 12টা নিউট্রনের ভর যোগ করছি। তাহলে এই দুইটা জিনিস কি সমান আসার কথা ছিল না? বাট দেখা যায় এইটা হয় বড়, মানে বিচ্ছিন্ন অবস্থায় এই 11টা প্রোটন এবং 12টা নিউট্রনের ভর একত্রিত অবস্থায় ভরের চেয়ে বড় হয়। কেন? এখানেই একটা ভরের তারতম্য দেখা যায়, এই জিনিসটাকেই বলা হয় কি, ভর ত্রুটি। ঠিক আছে,
এই যে তাদের আলাদা অবস্থায় ভরটা একত্রিত অবস্থায় ভরের চেয়ে যে বেশি হচ্ছে বা একত্রিত হইলে তাদের ভর যে কমে যাচ্ছে, এই যে একটা ভরের তারতম্য দেখা যাচ্ছে, এটাকেই কি বলা হয়? ভর ত্রুটি বলা হয়। এখন এই ভর ত্রুটি কেন তৈরি হয়? এটা তৈরি হয় বন্ধন শক্তির কারণে। ভর এখানে কিছুটা কমে যায়, কমে গিয়ে শক্তিতে রূপান্তরিত হয়। কি হয় লিখে দিই, ভর কিছুটা কমে, ভর কিছুটা কমে, সেটা রূপান্তরিত হয় কিসে? সেটা রূপান্তরিত হয় শক্তিতে, এবং সেইটাই আলটিমেটলি বন্ধন শক্তিতে রূপান্তরিত হয়ে প্রোটন নিউট্রনকে একত্রিত রাখে। ঠিক আছে? সো এখানে যে ভরটা কমে যাবে সেই ভরটা রূপান্তরিত হবে শক্তিতে, এবং সেইটাই আলটিমেটলি আমাদের বন্ধন শক্তি। তাহলে আমরা ভর ত্রুটি কেমনে বের করব? খুবই সহজ, ভর ত্রুটি ডেল এম, এটা ভর ত্রুটি লেখো, ভর ত্রুটি ডেল এম ইজ ইকুয়ালস টু এই বিচ্ছিন্ন প্রোটনের ভর। ঠিক আছে, তাহলে এটা হলো প্রোটন সংখ্যা ইন্টু প্রোটনের ভর প্লাস নিউট্রন সংখ্যা ইন্টু নিউট্রনের ভর মাইনাস নিউক্লিয়াসের ভর। ঠিক আছে, নিউক্লিয়াসের ভরটা কম আসবে, নিউক্লিয়াসের ভর বিচ্ছিন্ন অবস্থায় যে ভর তার চেয়ে নিউক্লিয়াসের ভরটা কি আসবে? কম আসবে। যতটুকু কম আসবে সেটাই আমাদের ভর ত্রুটি। এবং মাথায় রাখতে হবে আমাদের অনেক সময় তোমার ওই দেখবা যে উদ্দীপকের মধ্যে, ঠিক আছে, যে তোমাকে ইলেকট্রনের ভর দিয়ে দিছে, বাট মাথায় রাখবা কখনোই ইলেকট্রনের ভর ভর ত্রুটির ম্যাথে ইউজ হবে না। কেন হবে না? ভর ত্রুটি কোথায় ঘটতেছে? নিউক্লিয়াসে। নিউক্লিয়াসের মধ্যে কি ইলেকট্রন আছে নাকি? নাই তো। সো ইলেকট্রনের ভর ইনক্লুডেড হবে না, ইলেকট্রনের ভর কখনোই কাউন্ট হবে না। উদ্দীপকে দেওয়া থাকলে বুঝতে হবে তোমার কনফিউজড করার জন্য দিছে, এক্সট্রা ইনফরমেশন দিছে, ওইটার সাথে ম্যাথের কোনো সম্পর্ক নাই। ওকে, ইলেকট্রনের ভর ইউজ হবে না, দেওয়া থাকলেও ইউজ হবে না। ভর ত্রুটির মধ্যে ইলেকট্রনের ভরের কোনো অবদান নাই। ওকে, ভেরি গুড, তাহলে এটাও আমরা বুঝলাম। এইবার 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 এই ভর ত্রুটি ধরো ডেল এম, এটার কত? ডেল এম। ওকে ফাইন, তাহলে ডেল এম পরিমাণ ভর ত্রুটির কারণে আমরা শক্তি পাবো কতখানি? আমরা শক্তি পাবো আইনস্টাইনের ফর্মুলা ডেল এম সি স্কোয়ার্ড পরিমাণ। তাহলে এই ভর থেকে আমরা যতখানি শক্তি পাচ্ছি সেটাই কি শক্তি? সেটাই আমাদের বন্ধন শক্তি। সো এটা হলো বন্ধন শক্তি বের করার ফর্মুলা। ঠিক আছে, ভর ত্রুটি মাল্টিপ্লাইড বাই আলোর বেগের স্কোয়ার্ড, এখান থেকে আমরা কি পাবো? বন্ধন শক্তি পাবো। এখন ধরেন আপনার যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসে 11টা প্রোটন আছে, 12টা নিউট্রন আছে। নিউক্লিয়ন আছে কয়টা? নিউক্লিয়ন মানে কি? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনের সংখ্যার যোগফলকে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা। মানে ভর সংখ্যা যেটা, ওইটাই অ্যাকচুয়ালি নিউক্লিয়ন সংখ্যা। তাহলে পার নিউক্লিয়ন বন্ধন শক্তি কত হবে? এটাও আসে পরীক্ষায়, পার নিউক্লিয়ন বন্ধন শক্তি। ঠিক আছে, সেটা কত হবে? দেখো এই বন্ধন শক্তিটা পুরা নিউক্লিয়াসের জন্য, মানে যতগুলা নিউক্লিয়ন আছে সবার জন্য, এক একটা নিউক্লিয়নের জন্য বন্ধন শক্তি কত হবে? টোটাল বন্ধন শক্তি ডিভাইডেড বাই নিউক্লিয়ন সংখ্যা। ওকে, সো এখান থেকে এই তিনটা প্রশ্নের যে কোনো একটা প্রশ্ন আসবে, তোমার জাস্ট ঠিকঠাক লিখে আসা লাগবে। ভর ত্রুটি আসলে দিস ইজ দ্য ফর্মুলা, প্রোটন সংখ্যা ইন্টু প্রোটনের ভর, নিউট্রন সংখ্যা ইন্টু নিউট্রনের ভর মাইনাস নিউক্লিয়াসের ভর, সব কিছু দেওয়া থাকবে। ওকে, যদি বলে বন্ধন শক্তি কত, ভর ত্রুটিকে আলোর বেগের স্কোয়ার দিয়ে গুণ করে দিবা, টোটাল বন্ধন শক্তি পেয়ে যাবা। যদি বলে পার নিউক্লিয়ন বন্ধন শক্তি কত, বন্ধন শক্তিকে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা দিয়ে ভাগ করে দিবা, তাহলেই তোমার পার নিউক্লিয়ন বন্ধন শক্তি বের হয়ে যাবে। এখানে তিনটাই ফর্মুলা আছে, বাইরে আর কিছু লাগবে না। ওকে, দেখো বুঝছো কিনা? এর বাইরে কিছু লাগবে না এখানে। দাদা বন্ধন শক্তি বাড়াবো কিভাবে? বাড়িয়ে আর কি হবে বল, জীবনে যা ঘটার তা তো ঘটেই গেছে। ওকে গড, দেখো বুঝছি সবাই? বুঝতে পারার কথা, সহজ, তিনটাই ফর্মুলা আছে, এটা এটা এবং এটা, এর বাইরে আর আমাদের কিছু লাগতেছে না। ওকে, সহজ, ক্লিয়ার। ওকে নাইস, নেক্সট। এখানে যে লেখা আছে বন্ধন শক্তি কি জিনিস, তারপর তোমার আচ্ছা এরপর হলো নিউক্লিয়ার বিক্রিয়া। ঠিক আছে, আমি বলি শোনো, এখান থেকে দুইটা জিনিস মাথায় রাখা লাগবে, আর তেমন কিছু লাগবে না, এখানে অনেক কিছু লেখা আছে বাট এগুলো কিছু লাগে না। আমাদের দুইটা জিনিস লাগবে, হ্যাঁ। আচ্ছা এইটাই পরে আসতেছি, এটা একটু, এটা হলো এমসিকিউ এর জন্য, বাট এই জায়গাটা ঠিক আছে। আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া হবে দুইটা, কি নিউক্লিয়ার বিক্রিয়া কয়টা? দুইটা। ঠিক আছে, একটা হলো ফিশন, কি নিউক্লিয়ার ফিশন। ওকে, নিউক্লিয়ার ফিশন, এখানে কি হবে? একটা নিউক্লিয়াস ভাঙবে, মানে একটা নিউক্লিয়াস থাকবে এখানে, এরকম একটা নিউক্লিয়াস থাকবে। ওকে, একটা স্থির নিউক্লিয়াস, তাকে একটা উচ্চ গতির নিউট্রন দিয়ে আমরা আঘাত করব। কি দিয়ে? উচ্চ গতির নিউট্রন।
উচ্চ গতির নিউট্রন। ঠিক আছে, আঘাত করার কারণে এটা ভাঙবে, ভেঙে একাধিক নিউক্লিয়াসে পরিণত হবে। কি হবে? একাধিক নিউক্লিয়াসে পরিণত হবে এবং আরো কিছু নিউট্রন পাওয়া যাবে। ঠিক আছে, এটা নিউট্রন, এটা কি নিউট্রন। ঠিক আছে, সো আমাদের একটা ভারী নিউক্লিয়াসকে একটা উচ্চ গতির নিউট্রন দিয়ে হিট করে ছোট ছোট নিউক্লিয়াসে ভেঙে ফেলার যে ব্যাপারটা, এই বিক্রিয়াটাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন। ওকে, ছোট নিউক্লিয়াস, ছোট নিউক্লিয়াস। ওকে, আর ভাঙতেছি কাকে? ভাঙতেছি একটা ভারী নিউক্লিয়াসকে। ঠিক আছে, ভারী নিউক্লিয়াস। ওকে, এবং এখানে না প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। কি হয়? প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয় এবং এই শক্তির পরিমাণ বের করাও সম্ভব একদম ভরচুটির মতো করে। কিভাবে? দেখো, তোমার বিক্রিয়া যারা ঘটাচ্ছে এই নিউট্রন এবং একটা ভারী নিউক্লিয়াস, এদের ভর তুমি জানো। সিমিলারলি এই পাশে দুইটা ছোট নিউক্লিয়াস হইছে আর তিনটা নিউট্রন হইছে, ধরো কথার কথা, এদের ভরও তুমি জানো। তাহলে তুমি কি করবা? এই ভর থেকে এই ভরটা বাদ দিবা, দেখবা ভরের একটা তারতম্য পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ধরো এখানকার টোটাল ভর ধরো m1, ঠিক আছে, বা m, আর এই পাশের যে টোটাল ভর সেটা হলো m প্রাইম। দেখবা যে বিক্রিয়কের ভর উৎপাদের ভরের চেয়ে বেশি হচ্ছে। ঠিক আছে, তোমাকে ভরটার সব দেওয়া থাকবে। দেখবা যে বিক্রিয়া যারা করতেছে, নিউক্লিয়ার বিক্রিয়া যারা করতেছে, সেই বিক্রিয়কগুলোর টোটাল ভর উৎপাদের যেগুলো উৎপন্ন হয়েছে তাদের ভরের চেয়ে বেশি। তার মানে এখানেও একটা তারতম্য তৈরি হয়েছে ভরের। সেটা কত? ডেল এম ইজ ইকুয়ালস টু এম মাইনাস এম প্রাইম, বিক্রিয়কের ভর মাইনাস উৎপাদের ভর। এই যে ভরের তারতম্য তৈরি হইলো, এইটা শক্তিতে রূপান্তরিত হইলে যতখানি শক্তি উৎপন্ন হবে সেইটাই এই নিউক্লিয়ার রিঅ্যাকশনে উৎপন্ন শক্তি। ঠিক আছে, সো এটাও আসতে পারে, খুবই নর্মাল জিনিস। জাস্ট বিক্রিয়কের ভর থেকে উৎপাদের ভর বিয়োগ করবা, বিয়োগ করলেই তুমি ভরের তারতম্যটা পেয়ে যাবা, সেটাকে শক্তিতে রূপান্তরিত করবা, তাহলেই তুমি এই বিক্রিয়ায় উৎপন্ন শক্তি পেয়ে যাবা। ঠিক আছে, সো প্রথম কথা আপনার মাথায় রাখা লাগবে নিউক্লিয়ার ফিউশনটা কি বিক্রিয়া, এখানে কি হয়। তারপর হলো এখানে উৎপন্ন শক্তি কেমনে বের করা যায়, এবং একটা বিক্রিয়ার উদাহরণ। হ্যাঁ, এটা এখানে লেখা আছে, একটা বিক্রিয়ার উদাহরণ একটা আমরা মাথায় রাখবো। এইটা না, আর একটা ভালো বিক্রিয়া নাই? আর কোনো ভালো বিক্রিয়া নাই নাকি? জীবনের আফসোস, ফিশনের কোনো ভালো বিক্রিয়া নাই না? আমার মনে নাই আসলে এক্স্যাক্টলি। দাঁড়াও আমি একটা লিখে দিই তোমাদেরকে, একটু গুগল থেকে চেক করি, একটু গুগল থেকে চেক করেই বলি, কারণ তোমাদের একটা বিক্রিয়া মনে রাখা অবশ্যই জরুরি। নিউক্লিয়ার ফিশন, ঠিক আছে, একটা রিঅ্যাকশন আমরা নেই। ফিশন রিঅ্যাকশন, ফিশন রিঅ্যাকশন, হ্যাঁ, ওকে। বিক্রিয়া কই? এই তো পাইছি। হ্যাঁ, এটা লেখো, এটা লিখে রাখো। এই বিক্রিয়া একটা উদাহরণ মনে রাখো। ইউরেনিয়ামই সবচেয়ে বেশি হয়, 92, 235-এরটাই আমরা দেখি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 235 সবচেয়ে বেশি ইউজ করা হয়, বুঝছো? মানে দুই রকমের ইউরেনিয়াম হয় নরমালি, একটা হলো 235 আর একটা হলো 238। 235 সবচেয়ে বেশি ইউজ হয়। আমরা ইনফ্যাক্ট যে আমাদের যে রূপপুরে যে পারমাণবিক চুল্লিটা, ওখানেও কিন্তু ইউরেনিয়াম 235 আনা হয়েছে রাশিয়া থেকে, এবং এটাই ইউজ করা হবে, এটা সবচেয়ে বেশি ইউজ হয়। ওকে, এখানে আমরা একটা নিউট্রন দিয়ে হিট করব। হিট করলে যা উৎপন্ন হবে সেটা হলো, একটা উৎপন্ন হবে হলো ক্রিপ্টন। ওকে, ক্রিপ্টন 36, 92। ওকে, বেরিয়াম উৎপন্ন হবে, বেরিয়াম 56, 141, আর তিনটা নিউট্রন উৎপন্ন হবে 0, 1, আর শক্তি উৎপন্ন হবে 202.5 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, সো এই বিক্রিয়াটা একটু মাথায় রেখো, একটা বিক্রিয়া মাথায় রাখা খুবই জরুরি। সো একটা বিক্রিয়া অ্যাটলিস্ট মাথায় রাখেন, যেন আসলে লিখে আসতে পারেন। ওকে, সো এটা হলো আমাদের নিউক্লিয়ার ফিশন। আরেকটা আছে হলো নিউক্লিয়ার ফিউশন। ফিউশনে আরো বেশি শক্তি উৎপন্ন হয়। ফিউশনে কি হয়? দুইটা মৌল একত্রিত হয়ে একটা ভারী নিউক্লিয়াস তৈরি করে, যেটা সূর্যের মধ্যে হয়। সূর্যে কি হয় বলতো? হাইড্রোজেন হাইড্রোজেন নিউক্লিয়ার ফিউশন ঘটায়, ফিউশন ঘটিয়ে তারা হিলিয়াম উৎপন্ন করে এবং হিউজ পরিমাণ শক্তি উৎপন্ন করে। সো এটা হলো নিউক্লিয়ার ফিউশন। ঠিক আছে, এই যেখানে লেখা আছে, যে প্রক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে এবং অত্যধিক শক্তি নির্গত হয়, এখানে বেশি শক্তি নির্গত হয়, তাকে নিউক্লিয়ার ফিশন
ফিউশন বা নিউক্লিয়ার সংযোজন বলে। ঠিক আছে, যে দেখো হাইড্রোজেন হাইড্রোজেন মানে এইটা হলো ট্রিটিয়াম, এটা হলো ডিউটেরিয়াম, একটা ট্রিটিয়াম আর একটা ডিউটেরিয়াম মিলে বিক্রিয়া ঘটাইছে, ঘটে হিলিয়াম উৎপন্ন করছে, একটা নিউট্রন উৎপন্ন করছে এবং প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করছে। দেখো এই শক্তির পরিমাণ কত, 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট। জাস্ট দুইটা হাইড্রোজেন মিলে এতখানি শক্তি উৎপন্ন করতেছে, এবং এইটা এটা দিয়ে তো হাইড্রোজেন বম বানায় মোস্ট প্রবাবলি, হাইড্রোজেন বমটাও মোস্ট প্রবাবলি এটা দিয়ে বানায় আর কি। এত পরিমাণ শক্তি এখানে উৎপন্ন হয়। দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট উৎপন্ন করে দিচ্ছে তোমাকে। তাহলে তুমি চিন্তা করো 2 মোল হাইড্রোজেন পরমাণু কতখানি শক্তি তোমারে দিবে, এত মাল্টিপ্লাইড বাই 6.02 × 10⁻23। 2 মোল হাইড্রোজেন পরমাণু মানে কত, 2 গ্রাম হাইড্রোজেন পরমাণু। 2 গ্রাম হাইড্রোজেন পরমাণু থেকে 17.6 ইন্টু 1.6 ইন্টু 10⁻13 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 এত জুল শক্তি উৎপন্ন করা সম্ভব। বুঝতেছো, এতখানি শক্তি উৎপন্ন করা সম্ভব 2 মোল বা 2 গ্রাম হাইড্রোজেন পরমাণু থেকে। বা আমি যদি ট্রিটিয়াম আর ডিউটেরিয়ামের কথা চিন্তা করি 5 গ্রাম হাইড্রোজেন পরমাণু থেকে, তাহলে 5 গ্রাম থেকে যদি এই পরিমাণ শক্তি উৎপন্ন হয় 5 কেজি থেকে কতখানি হবে চিন্তা করো জাস্ট। ভয়ঙ্কর ভাই, ডিজাস্টারাস। ঠিক আছে, সেগুলো খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস। যাই হোক, আই হোপ বুঝতে পারছি, একটা হলো নিউক্লিয়ার ফিশন আর একটা হলো নিউক্লিয়ার ফিউশন। ওকে, এখন আমাদের যে পারমাণবিক চুল্লি আছে, দেখো তোমাদের চ্যাপ্টার লাস্টে নাই যে পারমাণবিক চুল্লির কথা লেখা আছে। পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার চুল্লি, পারমাণবিক চুল্লিতে মেইনলি ঘটানো হয় নিউক্লিয়ার ফিশন মানে যেখানে একটা ভারী নিউক্লিয়াস ভেঙে আমরা ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত করি এবং শক্তি উৎপন্ন করি। ইনফ্যাক্ট আমাদের যে তোমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলা, ওখানেও কিন্তু নিউক্লিয়ার ফিশন ঘটে, ফিউশন কিন্তু না। ওকে, ফিউশন খুব ডেঞ্জারাস, ফিশন ঘটে নর্মালি, এবং এই ফিশনটা কিন্তু একটা চেইন রিয়াকশন। ওকে, নিউক্লিয়ার ফিশন যেটা সেটা একটা চেইন রিয়াকশন, মানে চেইন আকারে চলতেই থাকে। কারণ দেখো তোমার ঘটতেছে কি, ধরো তোমার কাছে ইউরেনিয়াম আছে, ইউরেনিয়ামকে নিউট্রন এসে হিট করলো, হিট করে সেখান থেকে ক্রিপ্টন আর বেরিয়াম উৎপন্ন হইলো, সাথে আরও 3টা নিউট্রন তৈরি হইলো। ওই 3টা নিউট্রন গিয়ে কি করবে, আরও 3টা ইউরেনিয়ামকে হিট করবে, সেখান থেকে আরও 9টা নিউট্রন তৈরি হবে, সেই 9টা গিয়ে আবার আরও 9টাকে হিট করবে, সেখান থেকে 27টা উৎপন্ন হবে, 27টা গিয়ে আরও 27টাকে হিট করবে, সেখান থেকে 51টা উৎপন্ন হবে। এভাবে চলতেই থাকবে। 51টা বললাম কেন, 81টা মোস্ট প্রবাবলি 81টা উৎপন্ন হবে। সো এভাবে খালি চলতেই থাকবে। সো নিউক্লিয়ার ফিশন যেটা, এটা একটা চেইন রিয়াকশন এবং এটা কন্ট্রোল করার দরকার। এই কন্ট্রোলটা করা হয় নিউক্লিয়ার চুল্লির মধ্যে, যেখানে আমরা ক্যাডমিয়াম ইউজ করি। ঠিক আছে, ক্যাডমিয়াম, তারপর কোবাল্ট, এগুলো রড ইউজ করা হয়। এই রডগুলো কি করে, নর্মালি ক্যাডমিয়াম ইউজ করা হয়, ক্যাডমিয়ামের রড। ঠিক আছে, ক্যাডমিয়ামের রড কি করে, নিউট্রন অ্যাবজর্ব করে। কি করে, নিউট্রন অ্যাবজর্ব করে। ধরো তোমার এখন বিক্রিয়া কমানো দরকার, ঠিক আছে, তখন তুমি বিক্রিয়া কমাবা কেমনে, ইউরেনিয়াম তো তুমি বের করতে পারতেছো না, কি করবা, নিউট্রনের সংখ্যা কমাই দিবা বা নিউট্রনকে স্লো করে দিবা, বা কি করে, নিউট্রনকে স্লো করে। ঠিক আছে, নিউট্রনকে স্লো ডাউন করে। ঠিক আছে, এটা করে লাভটা কি, কারণ যখন আপনার নিউট্রনের সংখ্যা কমে যাবে বা নিউট্রনের বেগ কমে যাবে তখন বিক্রিয়া কম হবে। ঠিক আছে, সো আলটিমেটলি আপনার বিক্রিয়া কন্ট্রোলে থাকবে। সো এই বিক্রিয়া তো ঘটানো যায়, অবশ্যই ঘটানো ঠিক আছে, বাট বিক্রিয়া ঘটানোর চেয়ে কন্ট্রোল করাটা বেশি ইম্পর্টেন্ট। কারণ একবার শুরু হয়ে গেলে এই জিনিস যদি না থামে, এটা অনন্তকাল ধরে চলতে থাকবে। ঠিক আছে, যতদিন না তোমার ফুয়েল শেষ হচ্ছে, এবং ফুয়েল শেষ হইতে অনেক সময় লাগে, তেজস্ক্রিয় পরমাণু ক্ষয় হইতে কিন্তু অনেক সময় লাগে। ওকে, সো এই কারণে নিউক্লিয়ার চুল্লিতে প্রপার কন্ট্রোল মেকানিজমটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, যেটা করা হয় ক্যাডমিয়ামের রড দ্বারা। ওকে, আর কিছু আছে, আর মনে হয় নাই, মোটামুটি হয়ে গেছে। এই ছিল আমাদের চ্যাপ্টারের আলোচনা, দেখেন বুঝছেন কিনা। ঠিক আছে, দেখো আমাদের চ্যাপ্টারের আলোচনা মোটামুটি শেষ। এগুলো সম্পর্কে যদি আইডিয়া থাকে তাহলে আই হোপ সিকিউ না কোনো সমস্যা হবে না, আমরা পরবর্তী দিন আসলে সিকিউ সলভ করবো, তখনই বুঝতে পারবেন। দেখেন সবাই বুঝছি কিনা, সবাই বুঝতে পেরেছি, দেখো সবাই কি বুঝেছো আমাকে একটু জানাই দাও। হু গড, মাথা চুলকাচ্ছে কেন ভাই, কি একটা জীবন। গাইড, যাই হোক আপনারা কিন্তু পড়াশোনা করেন ঠিকঠাক। ঠিক আছে, সময় এখন একটু কমই আছে, প্রতিদিনই বলি ক্লাসের শেষে যে একটু ঠিকঠাক পড়িস, কারণ সময় কিন্তু ঘনিয়ে আসতেছে পরীক্ষার। ওকে, এখন পড়াশোনায় গ্যাপ দিয়ে পরে যেন কোনো আফসোস ক্রিয়েট না হয় নিজের মধ্যে, এটা মেক শিওর করো, তাহলেই হবে। সেরা বস, আপনি কোন কোন চ্যাপ্টার থেকে সিকিউ অ্যান্সার করা প্রায়োরিটি দিবেন যেন ফুল মার্কস পাই? তুমি যেই 5টা সবচেয়ে ভালো পারো সেই 5টা,
ঠিক আছে, এখন ধরো আমি বললাম তুমি সেমিকন্ডাক্টর থেকে অ্যান্সার করো, বাট সেমিকন্ডাক্টর তুমি ভালো পারো না, তাহলে তো হইলো না। তুমি যেই পাঁচটা সবচেয়ে বেশি পারো, তুমি যেই পাঁচটার ব্যাপারে সবচেয়ে বেশি কনফিডেন্স, সেই পাঁচটা থেকে অ্যান্সার করো। এবং তুমি যে মানে এমন না যে এই চ্যাপ্টার থেকে সিকিউ অ্যান্সার করলে কখনো ফুল মার্কস দেন, এরকম কিছু কোনো রুলস নাই, ওকে? আপনি প্রপারলি অ্যান্সার করলে যে কোনো সিকিউতে আপনি 10-এ 10 পাবেন, ঠিক আছে? কারণ আমার ফিজিক্স ফার্স্ট পেপারে আমি কত হয়েছিলাম, ফিজিক্স ফার্স্ট পেপারে মানে 48 পেয়েছিলাম, ওকে? সো সমস্যা হয় নাই তো, আমাদের সময় তো শর্ট সিলেবাসও ছিল না, ফুল সিলেবাস ছিল, এবং কোন কোন চ্যাপ্টার থেকে অ্যান্সার করছিলাম আমার নিজেরও মনে নাই। তাতে তো কোনো সমস্যা হয় না, এগুলোতে কোনো সমস্যা হয় না, ঠিক আছে? তুমি প্রপারলি অ্যান্সার করতে পারলেই হবে, ওকে? ক্লিয়ার? ওকে, তাহলে তো হয়ে গেল। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের সিকিউ সলভ করব। আজকের মতো ক্লাস এখানেই শেষ। টাটা। ঠিকঠাক পড়াশোনা করিস রে, বিদায়।